আপনি এটা ঠিক করলেন? আমি আপনার কি ক্ষতি করছি? আমাকে আপনি কেন বিয়ে করলেন? আমার মন চুরি করেছো, তাই তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলাম। আমি আবার আপনার মন কবে চুরি করলাম? আপনি তো একটা গুন্ডি মেয়ে। আপনাকে দেখলে আমি 10 হাত দূরে থাকি, আর সেখানে আমি আপনার মন চুরি করছি। ছি ছি ননি, ছি। আমাকে ভুল বুঝলি রে ননি। তোর মতো পাশ মন কেমনে চুরি করমু রে ননি, ছি ছি। আয়ন আর কিছু বলবে সাথে সাথেই তিশা রেগে মাথার চুল ধরে টেনে রেগে বলল, একদম বাজে গান গাইবি না, আমার কানটা ঝালাপালা করে দিলি। ওই তুই আমার ভয়ে 10 হাত দূরে থাকস। ছি ছি ননি, ছি। জামাইয়ের চুল ধরে কেমনে টানতে পারলি? ছি রে ননি, ছি। তিশা রেগে আয়নের চুল ধরে মুখে ঘুষি মারল। আয়ন মুখ চেপে ধরে তিশার হাত থেকে চুল ছাড়িয়ে কান্না মাখা কণ্ঠে বলতে লাগলো, ছি ছি ননি। কুত্তা, আর একবার যদি এটা বলস, আমি তোর মুখ একদম ভেঙে ফেলবো। রাগ তুলিস না আমার। আমার কণ্ঠে গান পছন্দ হইল না, ছি ননি, ছি। জামাইকে কিছু বলার সুযোগ দিলি না রে ননি, ছি। তিশা রেগে আয়নকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিল। আয়ন কোমরে হাত দিয়ে ধরে উঠে বলল, টুকু, আপনি আমাকে জোর করে বিয়ে করলেন, আমার মন মতো করে মারছেন। আপনি জানেন আমার বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল, সব নষ্ট হয়ে গেল এক নিমিষেই। শেষমেশ কিনা কলেজের গুন্ডি মেয়ে আমার বউ হয়ে গেল। তিশা রেগে আয়নের দিকে তাকিয়ে বলল। কি বলতে চাও তুমি? আয়ন ঢোক গিলে বলে, কই, কিছু বলছি না তো। আজকে কি বার? শনিবার। ও, এই জন্য কপালে শনি লেগেছে। তিশা আবার রেগে যাবে সাথে সাথে আয়ন ঢোক গিলে বলল, বাসর রাতে মারতে আসেন কেন? ভুলে যাবেন না আমি আপনার স্বামী হই, তাই সাবধানে আমার সাথে কথা বলবেন। তাই নাকি? হুম। সম্মান দিবে তো সম্মান পাবে। এক চুল যদি বাড়াবাড়ি করো, আমারও আসল রূপ দেখবে। আমি কি বাড়াবাড়ি করলাম? তুমি কি ভাবছো আমি তোমাকে চিনি না? তুমি যে একটা লুচ্চা, সব মেয়েদের পেছনে পেছনে যে ঘুরো, আমি কি জানি না নাকি? আপু, মুখ সামলিয়ে কথা বলেন। অ্যান কথাটা বলতেই সাথে সাথে তিশা উঠে মুখে খুশি মারল। অ্যান সাথে সাথেই মুখ চেপে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, আমি কি করছি? আমাকে এখন ঘুষি কেন মারলেন? আমি তোমার বউ, তুমি আমাকে আপু বলো কেন? আমি এই বিয়ে মানি না। আপনি আপু 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 হন, ছি ননিও হন। আয়নের কথা শুনে তিশা রেগে আয়নের মুখে খুশি দিতে যাবে, সাথে সাথেই আইন দৌড়ে দরজার কাছে যাবে। আইন দেখে বাইর থেকে দরজা বন্ধ। তিশা হাত মুঠো করে হাসি মুখে বলল, লাভ নাই, বাহির থেকে দরজা বন্ধ করে গেছে তোর বন্ধু। শয়তান হারামির দলগুলো, একবার যদি এখান থেকে বের হই ওদের কপালে দুঃখ আছে। আগে তো আমাকে সামলা, তারপর না হয় ওদের দেখে নিস। তিশা আয়নের কাছে যেতে লাগলো। আয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। তিশা আয়নের কাছে গিয়ে দরজার সাথে চেপে ধরলে। আয়ন চোখ বন্ধ করে ফেলল। তিশা আয়নের ঠোঁটে আলতো করে কিস দিলে। আয়নের সাথে তার মনে লাড্ডু ফুটে গেল। আয়ন চোখ খুলে তিশার দিকে তাকালে দেখে তিশা লজ্জা মুখে তাকিয়ে আছে। আয়ন সাথে সাথেই কোলে তুলে নিয়ে বলল, আরে বাবা, মায়ের কথা পরে ভাবি, বিয়ে হয়ে গেছে যখন বাসরটা করে ফেলি। হাজিল পোলা। তিশার কথা শুনে আয়ন তো মহা খুশি হয়ে তিশাকে খাটে শুয়ে দিয়ে শেরওয়ানি পাঞ্জাবি খুলে ফেলল আর বলতে লাগলো, তোমাকে তো লজ্জা পেলে মারাত্মক লাগে, বাট গুন্ডামি করলে ভয় লাগে। আর মুখে ব্যথা হয়ে গেছে, তার প্রতিশোধ এইবার নিব। তিশা কিছু বলার আগে আয়ন তিশার উপরে ঝাঁপিয়ে পড়ল। তিশার দুহাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তিশা আয়নকে পাগলের মতো চুমু দিতে লাগলো। আয়ন তিশার শাড়ি এক টান দিয়ে খুলে ফেলল। আয়ন তিশাকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে দুজন সুখের সাগরে ভেসে যেতে লাগলো। দুজন একে অপরকে আদর করা শেষ হইলে আয়ন যেই তিশার বুকে মাথা দিতে যাবে, সাথে সাথে ওর ফোন বেজে উঠল। আয়ন ফোনটা হাতে নিয়ে বলল, আম্মু কল দিয়েছে, চুপ থাকবেন, কথা বলেন না। শাশুড়ির সাথে কথা বলিয়ে দিও। আমার আম্মুকে ভালো মানুষ ভেবো না, তোমার থেকে ভয়ঙ্কর মানুষ। তাই নাকি? হুম, চুপ থাকো। অ্যান কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ আম্মু। পড়াশোনা কেমন চলছে? জি আম্মু, আলহামদুলিল্লাহ ভালো। আম্মু কিছু বলবেন? এত তাড়া কেন? না মানে আম্মু, আপনি তো দরকার ছাড়া কল দেন না, এই জন্য বললাম।
বাসায় এসে ঘুরে যাও। কেন আম্মু? তোমার আপুকে দেখতে আসবে। আম্মু আমি গিয়ে কি করব? ছেলে ভালো হইলে বিয়ে ঠিক করে ফেলো। আবার পরে বলবে। আপুর বিয়ে ঠিক করলেন, আমাকে একবার বললেন না? আম্মু এখন বড় হইছি, আর কি বাচ্চা আছি যে বাচ্চাদের মতো বায়না করব? বাবা, ছেলে দেখি অনেক বড় হয়েছে। ওকে মন চাইলে এসো, আর না চাইলে এসো না। আমি যেতে পারবো না। ওকে, ভালো থাকো। আল্লাহ হাফেজ আম্মু। আইন কলটা কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিশার দিকে তাকালে দেখে তিশা ভুরকুচকে তাকিয়ে আছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? বড় হয়ে গেছো, আসলেই বড় হইছো। আইন তিশার দিকে হাসি দিয়ে টান দিয়ে বুকের উপরে নিয়ে ঠোঁটে কিস করতে বলল। বড় না হইলে কি বিয়ে করলাম নাকি? ছাড়ো, ঘুমাবো। ছাড়ার জন্য কি ধরছি নাকি? লুচ্চামে কম করো, অনেক ঘুম পাচ্ছে। তোমাকে বিয়ে করার জন্য 3 দিন প্ল্যান বানিয়েছি না ঘুমিয়ে। কিভাবে তোমাকে কিডন্যাপ করা যায়। ওরে আল্লাহ, আমাকে কিডন্যাপ করার জন্য এত কিছু করছেন? এত ছেলে থাকতে আমাকে বিয়ে করার মানে কি? ওইটা সিক্রেট, ছাড়ো, ঘুমাবো। ছাড়বো না। বলেন কেন বিয়ে করলেন? ভালোবাসি তাই। এখন ঘুমাও। আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে আমার সাথে বাসর করলে কেন? ছেলে হয়ে মেয়ে পাইলে কে ছাড়বে? লুচ্চা, আমি যদি এখন লাথি মারি? আমি কিস করব। ফাজিল, ঘুমাও। ঠোঁটে কিস করে পড়ল। আইন তিশার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিশা আইনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কপালে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। আইন বুকের উপর থেকে মুখ তুলে ঠোঁটে কিস করে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন দেখে তিশা চুল আঁচড়াচ্ছে। আইন উঠে তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। তিশা কেঁপে উঠল, পিছন ঘুরে বলল। কলেজে যাবে না? যাব, বাট আজকে কলেজে না গেলে হয় না। আজকে আমরা বাসায় থাকি। ফাজিল, আমার ফ্রেন্ডদের বাবা মা চলে আসবে, তাড়াতাড়ি বের হওয়া লাগবে। ও আপনার বাসা না? না, আমার ফ্রেন্ডদের বাসা। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হোস্টেলে চলে যাও। আমিও যাচ্ছি। অ্যান তাড়াতাড়ি করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেল। অ্যান সোজা হোস্টেলে গিয়ে গোসল করে কলেজের জন্য রেডি হয়ে নিল। ব্যাগ নিয়ে বের হয়ে গেল। কলেজের সামনে নেমে ভাড়া দিয়ে তাড়াতাড়ি ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে বসলে ওর বেস্ট ফ্রেন্ড রাকিব বলল। কিরে শালা, আমি তো ভাবছি ভাবির আসল ধরে থাকবি, কলেজে কি? থাকতে তো চাইলাম, বাট অন্যের বাসায় কি আর থাকা যায়? একটাই কাজ কর, হোটেল ছেড়ে বাসা ভাড়া নে। আমার আম্মু জানলে লাথি মারবে। কাকিকে বুঝিয়ে বলবি তোর এখানে থাকতে সমস্যা হচ্ছে, খাবার খাওয়ার ঝামেলা হচ্ছে। ভুলে যাস না, হোস্টেলের লিডারের থেকে সব খবর নাই। তাহলে কি করবি? জানি না। আচ্ছা, সামনের দিকে মনোযোগ দে, স্যার তাকিয়ে আছে। দুজন চুপ করে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ হলে দুজন ক্লাস থেকে বের হয়ে গেল। মাঠের ভিতরে গেলে দেখে স্টুডেন্টরা সবাই ভিড় করে আছে। আর রাকিব দুজনকে একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে গেল। ভিতরে গেলে দেখে তিশা ওর বান্ধবীরা মিলে একটা ছেলেকে উত্তম মাধ্যম কেলানি দিচ্ছে। আইন এক চোখ বন্ধ করে দেখতে লাগলো। রাকিব একজনকে জিজ্ঞেস করলে জানতে পারলো তিশার বান্ধবীকে প্রপোজ করছে। অ্যান আস্তে আস্তে ওইখান থেকে কেটে পড়লো। অ্যান রাকিব দুজন চলে গেল ফুচকার স্টলের সামনে, বসে পড়লেন। মামা দুইজনকে 2 প্লেট ফুচকা দেন। ফুচকাওয়ালা আয়নদের জন্য ফুচকা বানাতে লাগলো। রাকিব আয়নকে বলতে লাগলো। ভাই, তোর যে বউ, তোর কপালে যে কি আছে আল্লাহ জানে, সাবধানে থাকিস। আরে অত খারাপ না, আর প্রপোজ সাথে হয়তো ডিস্টার্বও করছে, এই জন্য মারতেছে। বাদ দে ওইসব কথা। দুজন কথা বলতে লাগলো। দুজনকে ফুচকা দিলে। হঠাৎ করে আয়নের বেঞ্চের সামনে তিশা দুই দিকে পা দিয়ে বসে পড়ে। আয়নের দিকে তাকিয়ে আয়নের প্লেট থেকে ফুচকা নিয়ে খেতে লাগলো। তিশার বান্ধবী বলে ওঠে। আরে দুলা ভাই, একা খাচ্ছেন? আমাদের খাওয়াবেন না নাকি? আমি গরিব মানুষ, আপনারা বড়লোক বাবা মায়ের সন্তান, আমার সাথে কি আপনাদের যায় বলেন? আয়নের কথা শুনে সবাই বুড়ো কুচকে তাকালো। আয়ন দাঁতে দাঁত চেপে হাসি দিলে তিশা বলল। বসে, মামা ওদের দেন। ফুচকাওয়ালা মামা ওদের জন্য ফুচকা বানাতে লাগলো। আয়ন একটা মুখে দিতে যাবে, সাথে সাথে তিশা আয়নের মুখ থেকে নিয়ে খেয়ে ফেলো। আয়ন বুড়ো কুচকে তাকিয়ে বলল। আমাকে তো খেতে দিলেন না, সব আপনি খেলেন।
খালি পেটে ফুচকা খাওয়া লাগবে না, যাও ক্যান্টিনে গিয়ে খেয়ে আসো। খাবো না কিছু। যেতে বলছে যাও। রাকিব ম্যাম যাচ্ছে, তাড়াতাড়ি চল। আয়ন সবাই বিল দিয়ে রাকিবকে নিয়ে চলে গেল। আয়ন রাকিব ক্লাস করতে লাগলো। সব ক্লাস শেষ হইলে কলেজ ছুটি দিলে আয়ন রাকিব কলেজ থেকে বের হইলে তিশা বাইক থামালো আয়নের সামনে। আয়ন বলল, ধ্যাত, এভাবে কেউ বাইক থামায়? আর একটু হইলে অ্যাক্সিডেন্ট করতাম। বাইকে ওঠো। কোথায় নিয়ে যাবেন? উঠতে বলছি উঠো। রাকিব যাবে নাকি? না, আপনারা যান, ঘুরেন, এখন তো আপনাদের সময়। আয়নকে রেখে রাকিব চলে গেল। আয়ন তিশার পিছনে উঠে পড়লো। আয়ন তিশার কোমর জড়িয়ে ধরে বসলো। সবাই তাকালে আয়ন তিশার কোমর ছেড়ে দিল। তিশা বলে ওঠে, কি ব্যাপার, ছেড়ে দিলে কেন? সবাই তাকিয়ে আছে। তাকালে সমস্যা কোথায়? তুমি তো আমার হাজবেন্ড। তো কে কি বললো ওইটা শোনার টাইম আছে? আমাদের বিয়ে হয়েছে এটা আপনার ফ্রেন্ডরা আর আমার ফ্রেন্ড জানে, আর কেউ তো না। তো জানিয়ে দাও সবাইকে আমি তোমার বউ। অসম্ভব। অসম্ভব কেন? তুমি আমার সাথে বাসর করে ফেললে, এখনো তোমার কাছে অসম্ভব আমাকে বউ হিসেবে পরিচয় দিতে? আমার আম্মুর খবর জানেন না? উনি জানতে পারলে অনেক রেগে যাবে, আমাদের দুইজনকে মেরে হাড্ডি গুঁড়া করে দিবে। তো এইভাবে কতদিন থাকবে? দেখা যাক, সময় বুঝে কাজ করা লাগবে। আর আপাতত প্রেম করতে থাকি, দুইজন পড়াশোনা শেষ করে নেই, তারপর তোমাকে আমার ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তোমার মতো ছেলে কোনোদিন বলতে পারবে না। রাগ তুলেন না। তোমার আবার রাগও আছে? আপনার রাগ থাকতে পারে, আমার থাকবে না? প্রতিটা মানুষের রাগ আছে, কেউ প্রকাশ করে, কেউ করে না। তাই বলে এই না যে শুধু আপনাদের আছে, আর কারণ নাই। ভালো, চুপ করে থাকো, রাগ হচ্ছে। আয়ন কিছু বলল না, চুপ করে থাকলো। তিশা রেস্তোরাঁর সামনে বাইক থামিয়ে বলল, নামো। কি করবেন? ক্ষুধা লাগছে, প্রেম করবো আর খাবার খাবো। আমার কাছে বেশি টাকা নাই কিন্তু। এত কিপটামি করো কেন? বউয়ের দায়িত্ব নিবে না নাকি? আপনি বিয়ে করছেন, আপনি খরচ চালাবেন, হিসাব শেষ। ফকির, চলো। আয়ন বাইক থেকে নেমে পড়লো। দুজন নেমে রেস্তোরাঁর ভিতর চলে গেল। দুজন এক কানিতে গিয়ে বসলো। খাবার অর্ডার দিয়ে দুজন বসে থেকে গল্প করতে লাগলো। খাবার আসলে দুজন খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিলের লিস্ট নিয়ে আসলে তিশা দিতে যাবে। আয়ন পেমেন্ট দিয়ে বলল, উঠেন। তুমি দিলে কেন? আমি তো দিচ্ছিলাম। আরো সময় আছে, তখন দিয়েন, এখন চলেন। দুজন বের হয়ে গেল। আয়ন তিশার বাইকে উঠে পড়ল। চাবি দেন। মেয়ে মানুষের পিছনে বসে থাকতে ভালো লাগে না, আপনি পিছনে বসে থাকেন, আমি চালাই। বউয়ের পেছনে বসতে ভালো লাগবে কেন? অন্য মেয়েদের পেছনে ঘুরে ঘুরে তো হয়রান হয়ে গেছেন। ফালতু কথা বলেন না, ওঠেন। আমার কোচিং আছে, ওইখানে যেতে হবে। কোথায় কোচিং করো? সোনালী ম্যামের কাছে। ওই ম্যামের কাছে পড়বে না, আগামীকাল তোমাকে একটা স্যার ঠিক করে দিব, তার কাছে পড়তে যাবে। আয়ন তিশার কথা শুনে ভুরু কুচকে তাকিয়ে থাকলে। তিশা মাথার চুল হালকা হাত বুলিয়ে দিয়ে বলল, এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। আমি যখন বলেছি ওনার কাছে পড়তে পারবে না, তার মানে পড়তে পারবে না। উনি কি করছে যে ওনার কাছে পড়া যাবে না? আমাকে একটা রিজন বলেন যে এই কারণে পড়া যাবে না। কতগুলো চাও? এক, ওনার মেয়েকে আমার মোটেও সহ্য হয় না। ওনার মেয়ে তোমার দিকে সবসময় তাকিয়ে থাকে, আমি এটাও দেখেছি এবং শুনেছি। ওই তোমাকে কিছু বলে। আমি চাই না আমার জামাই আমাকে বাদে অন্য মেয়ের প্রেমে পড়ুক, আর কেউ আমার জামাইয়ের উপরে কেউ নজর দিক। ও মা, তাই? আমার ব্যাপারে কি বলে উনি? আয়ন খুশি মুখে জিজ্ঞেস করলে। তিশা রেগে মুখে মারলো একটা খুশি, সাথে সাথে আয়নের মুখ চেপে ধরে বলল, উফ বাল, মুখে এমনিতে ব্যথা হয়ে আছে, আরো মেরে ব্যথা বাড়িয়ে দিল। মাথা ঘুরছে বাল, সবসময় মুখে ঘুষি দেয়, বালের অভ্যাস। আরো মার খাবি আর একবার যদি বাল বলস। মেয়ে মানুষের মুখে নিজের সম্পর্কে প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? আমি কখন শুনতে পেলাম? তুমি নিজেই তো বললে ম্যামের মেয়ে আমার নামে অনেক কিছু বলে, তো আমি শুনবো না আমার নামে কি বলে? তোর শোনা লাগবে না, তুই কোচিং এ যাবি না। আমি হোটেলে যাব এখন, চল। হোটেলে কেন? হোটেলে কেন যায় জানোস না? আমার তো হোস্টেলে আছে, আমি হুদাই হোটেলে যাব কেন? বয়েজ হোস্টেলে আমাকে নিয়ে যেতে দেবে নাকি? আর নতুন বিয়ে হয়েছে, জামাই রেখে সিঙ্গেল থাকবো নাকি? ও বললে তো পারো, আদর খেতে চাও। চুপ থাকো, চলো তাড়াতাড়ি। ওকে চলো। সাথে সাথে আয়ন মুখ চেপে ধরে বলল। আয়ন খুশিতে তিশাকে তুলে জোরে বাইক চালিয়ে যেতে লাগলো।
একটা হোটেলের সামনে বাইক থামিয়ে বলল। এইটা একদম নিরাপদ, চলো এখানে সময় কাটাই। তুমি কেমনে জানলে? আগেও এসেছো নাকি? তিশার কথা শুনে ভেবেচেকে খেয়ে গেল। অ্যান তিশার দিকে ঘুরে বলল। আরে কি বলো, আমি আগে কেন আসবো? আমার ফ্রেন্ডের মুখে এই হোটেলের নাম শুনেছিলাম। কোন বন্ধুর মুখে শুনেছো? নাম বলো তো। ওর নাম দিয়ে কি করবে? নাম বলতে বলছি, বলো। আরে বাদ দাও, যত কথা বলবো তত সময় নষ্ট হবে। আমার কেন জানি তোমার উপরে সন্দেহ হচ্ছে। এত তাড়াহুড়া কেন? আমরা ভালো হোটেলে তো যেতে পারতাম। এখানে নিয়ে আসার মানে কি? তুমি কতবার এখানে এসেছিলে? সত্যি করে বলবে, কয়টা মেয়ে নিয়ে এসেছিলে? আরে বাবা, আমি এখানে আসি নাই, ফ্রেন্ডের থেকে শুনেছিলাম, সেই অনুযায়ী এসেছি। আমি কি জীবনে কারোর সাথে প্রেম করছি নাকি? আর বিয়ের আগে আমি হারাম রিলেশন করব না, এটা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমার বাবা মা মেনেও নিবে না। এখন হুট করে তুমি আমাকে বিয়ে করলে, এখন কি করা যাবে বলো? তিশা বাইকের পিছন থেকে নেমে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিলে আয়নের ঠোঁট কেটে গেল। আয়নের এবার রাগ উঠে গেল। অ্যান তিশাকে থাপ্পড় মেরে বলল। অনেক হয়েছে, আর না। কি পেয়েছো? হ্যাঁ, যখন মন চাইবে তখন আমাকে মারবে। আমাকে কি পাবলিকের জিনিস পেয়েছো নাকি? তুই আমার গালে থাপ্পড় মারলি? তিশা রেগে আয়নের গালে থাপ্পড় মেরে দিলে আয়ন রেগে থাপ্পড় বসিয়ে দিয়ে তিশার বাইকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল। বালের অভ্যাস থাক এখানে, তোর সাথে এখানে এসে ভুল হয়েছে। ভালোর জন্য আসলাম, হাজার কথা। আমার প্রতি যখন বিশ্বাস নাই তখন আমাকে বিয়ে করতে হবে কেন? জানোস যখন আমি খারাপ, তো আমাকে বিয়ে করে লাগবে কেন? আয়ন তিশাকে অনেক কিছু বলে তিশা আয়নকে অনেক কিছু বলে আয়ন রেগে একটা সিএনজি থামিয়ে উঠে চলে গেল। তিশা রেগে বাইক তুলে চলে গেল আয়নের সিএনজিতে ধাক্কা দিতে যাবে। তার আগে তিশার ফোন বেজে উঠল। তিশা বাইক থামিয়ে কল রিসিভ করলো। এদিকে আয়ন রেগে হোস্টেলে চলে গেল। হোস্টেলে গিয়ে ব্যাগ কাঁধ থেকে খুলে টেবিলের উপর ঢিল মেরে রেখে দিল। চৌকিতে বসতেই রাকিব বলে উঠল। কি রে, এত রেগে আসোস কেন? ঠোঁট কাটলো কিভাবে? বালের বউ একটা আছে না, বাল একটা কথায় কথায় মুখে ঘুষি মারে, পুরো মুখ ব্যথা হয়ে গেছে। হোটেলে যেতে বলছে, আমি সজীবের বলা হোটেলে নিয়ে গেছি। বাল আমাকে সন্দেহ করে বলে আমি কত মেয়েকে নিয়ে গেছি, এইটা ওইটা বলে মুখে ঘুষি মারলো। দিয়েছি কয়েকটা থাপ্পড়। আয়নের কথা শুনে রাকিব মিটিমিটি হাসতে লাগলো। আয়ন রেকি বলে ওঠে। এই শালা হাসিস না, মেজাজ বিগড়ে আছে কিন্তু। আর তোরা পুলিশকে খবর দেওয়া বাদে আমাকে তার সাথে জোর করে বিয়ে দিলি। ওকে সরি, হাসবো না। আরে পুলিশ কি ডাকবো বল? পাশের মেয়েটাই তো নিজেই পুলিশ ছিল, উল্টা আমাদের ফাঁসিয়ে দিত। ওর অনেক পাওয়ার আছে। আর তুই ভাবিকে কিভাবে থাপ্পড় দিতে পারলি? ছেলে হয়ে মেয়ে মানুষের শরীরে হাত দিতে শরম করে না? শরম শালা, মুখে একটা ঘুষি খাও, নাই তো তাই বুঝছো না। ওয়েট, তোকে একটা দেই তাহলে বুঝবি। আয়ন রাকিবকে মারতে যাবে সাথে সাথে রাকিব বলে ওঠে। ভাই মাথা ঠান্ডা কর, খাবার খেয়ে ঘুমিয়ে যা। খেয়েছি, গোসল করবো থাক। আয়ন উঠে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে আয়ন অবাক হয়ে পড়ল। এইটা আবার কে রে? আমি তোর বউ, তুই আমাকে থাপ্পড় মারছিস না? তোকে দেখ আমি কি করি। মানে কি? তিশা মুখে দাড়ি খুলতেই আয়ন ঢুকিলতে লাগলো। তিশা আয়নের কলার ধরে বলল। আজ থেকে আমি এখানে থাকবো, তুই কি কি করছিস আমি সেটাই দেখবো। আমার কলার ছাড়ো, আমি সবাইকে বলে দিব তুমি মেয়ে ছেলে না। আমিও বলে দিব আমাকে ছেলে সেজে আসতে তুই বলছস। সব দোষ তোর উপরে দিব। ভালো করে জানোস আমার কথা কেউ অবিশ্বাস করবে না। দেখো, বাড়াবাড়ি করো না, কেউ বুঝতে পারলে কিন্তু মান সম্মান শেষ হয়ে যাবে। আর তুই মেয়ে হয়ে আমাদের সাথে কিভাবে থাকবে? প্লিজ নিজের হোস্টেলে ফিরে যাও। যাব না, তোর ফোন দে। আয়ন সাথে সাথে খাটের উপর থেকে ফোনই পকেটে রাখতে গেলে তিশা ফোন কেড়ে নিল। আয়ন বলে ওঠে। দেখো, আমার ফোন এভাবে নিতে পারো না, আমার পার্সোনাল জিনিস আছে। সব কিছুতে বাড়াবাড়ি করা ঠিক না কিন্তু। আমার কাছে কিসের পার্সোনাল ব্যাপার রে? আমি তোর বউ, আমার অধিকার আছে তোর সবকিছু চেক করার। আমার ফোন দাও, পরে দিচ্ছি, সব ঠিক করে দিতেছি। দেখো, আল্লাহ কসম করে বলছি, আমি কোনো রিলেশন করি না। পিছন থেকে রাকিব আয়নকে ইশারা করলে আয়ন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। আয়ন ওকে, চেক করো, আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। তুই আগে সব ডিলিট করছিস নাকি? আমাকে দেখতে বলছিস মানে? পাসওয়ার্ড দে। আমি তো গোসলে গেছিলাম, তুমি তো সাথে সাথে ফোন কেড়ে নিলে।
আমি কি কিছু করতে পারছি নাকি? যাই হোক, পাসওয়ার্ড দে। পাসওয়ার্ড দিয়ে দিল। তিশা পাসওয়ার্ড দিয়ে লক খুলে সব চেক করতে লাগলো। আয়ন চৌকিতে শুয়ে পড়লো। তিশা আয়নের পায়ে থাপ্পড় মেরে বলল, এই শুয়ে পড়বি না, রুমের কি অবস্থা করছিস? আমার সাথে পরিষ্কার করে ঘুমাবি। আমি পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। রাকিবের সাথে পরিষ্কার করো। আরে আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছিস? দুজন সাহায্য করবে, ওঠো তাড়াতাড়ি, না হলে কিন্তু নাক ফাটিয়ে দিব। আয়ন বিরক্ত হয়ে তিশা রাকিবের সাথে সব গোছাতে লাগলো। সব কাজ শেষ হলে তিনজন ক্লান্ত হয়ে চৌকির ওপর শুয়ে পড়লো। তিশা আয়নের উপর শুয়ে পড়লো। এগুলো কি বিছানা নাকি অন্য কিছু? আমি কোথায় ঘুমাবো? নিজের হোস্টেলে যাও। আমাদের এখানে কিভাবে থাকবে? আমরা দুইজন ছেলে থাকি। যাব না, আমি এখানে থাকবো। তোমার কি সমস্যা? গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে না, এই জন্য আমাকে ছাড়ানোর ধান্দা, তাই না? আরে ভাই, আমি প্রেম করি না। আমার কথা তো বিশ্বাস করো। তোমার কাছে তো ফোন ফোন আছে, চেক করে দেখো। আয়ান, আমার চৌকি তোর চৌকি একসাথে করলেও তিনজনের জায়গা হয়ে যাবে। তোর এত নাক গলানোর ইচ্ছে কেন রে? উনি চলে গেলেই তো হয়। যাব না আমি। রাকিব, এই দিকে আসো, নিয়ে আসো। এই ওঠো তাড়াতাড়ি, দুইটা একসাথে করো। আর বেশি বুঝলে আমি তোমাদের বড় ভাইয়ের কাছে গিয়ে নালিশ করব। করতেছি। আয়ন বিরক্ত হয়ে দুই চৌকি এক করে নিল। আয়ন মাঝখানে শুয়ে পড়লো। রাকিব বামে, তিশা ডানে শুয়ে পড়লো। আয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে রাকিব মিটি মিটি হাসতে লাগলো। রাকিব, আয়ন বলে ওঠে, তুই যদি আর একবার হাসোস, লাথি দিয়ে ফেলে দিব। মাথা ব্যথা করছে, ঘুমাতে দে। ওকে ঘুমাও, আমি কি করলাম? আমাকে যে থাপ্পড় মারলে আমার মাথা ঘুরতেছে, সেদিকে কোনো খেয়াল নাই। আর আমি কি একটু ছোঁয়া দিয়েছি ওইটা নিয়ে পড়ে আছে? আপনার যে ছোঁয়া না কি বলবো। তুমি থেকে আবার আপনি কেন বলো? তুমি ডাক কত মধুর, মিষ্টি মধুর। ঘুমাও তো। ঘুম আসছে না, মাথায় হাত বুলিয়ে দাও। নকল চুল খোলো। না, কখন কে চলে আসবে বলা যায় না। এত রিস্ক না নেওয়া ভালো। চলে যাও গা। আর একবার যদি চলে যাওয়ার কথা বলস, তোর কপালে দুঃখ আছে। আমার আর তুলিস না দয়া করে। ভালো কথা বললেও ভালো লাগে না, এই জন্য বলে বেডি মানুষ। তিশারেকে মারতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে নিচে ফেলে চৌকির সাথে হাত চেপে ধরে কিছু বলবে। তখন রাকিব বলে, ভাই আমি জেগে আছি। তুমি ঘুমাও, জেগে কেন আছো? ভাবি, ঘুম আসতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরেন। আমি কি করব? তোমার বন্ধুর তো ধৈর্য কুলাচ্ছে না। দুজনেই হেসে ফেলল। আয়ন ভেবাচাকা খেয়ে পড়ল। মানে কি? আমি কি করলাম? এই দুইজন, প্লিজ আমাকে ঘুমাতে দে। আয়ন বিরক্ত হয়ে তিশার উপর থেকে নেমে মধ্যে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। তিশা আয়নের বুকে মাথা দিয়ে আয়নের বুকে শার্ট খুলে বুকে চুমু দিলে আয়ন বলে ওঠে, ঘুমাতে দাও প্লিজ, মাথা যন্ত্রণা করছে, সারা মুখ ব্যথা হয়ে গেছে। ওকে ঘুমাও, আর বিরক্ত করব না। আয়ন ঘুমাতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠলো। আয়ন বিরক্ত হয়ে পড়ল। যার ফোন তাড়াতাড়ি রিসিভ করো, না হলে নাক ফাটিয়ে দিব। আয়ন চোখ বন্ধ করে কথাগুলো বলল। তিশা রাকিব আয়নের দিকে তাকিয়ে দুদিক থেকে মাথায় থাপ্পড় দিয়ে পড়ল। আপনি ধরেন, আমাদের রাগ উঠবে এখন। আয়ন মাথায় হাত বুলাতে বুলাতে ফোনটা রিসিভ করে পড়ল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও কলে আই তো। ভিডিও কেন? আসতে বলছি আই। পারবো না, কি বলবে বলো। আম্মুকে ডাক দিব নাকি? আপু মাথা ব্যথা করছে, প্লিজ ঘুমাবো। আমি রাতে কল দিব, বাই। একদম কল কাটবি না, ভিডিও কল দে আগে। ওয়েট, দিচ্ছি। আয়ন কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আপু না, তোকে ভিডিও কল দিতে বললো। কথা কম বলো। এই এই ভাবি, তাড়াতাড়ি ওইগুলো লাগিয়ে নেন, আপু আমাকে ভিডিও কল দিয়েছে। তিশা কিছুটা দূরে গেলে রাকিব ভিডিও কল রিসিভ করে সালাম দিল। আতিয়া বলল, আয়নের কি হয়েছে? ও এমন করলো কেন? আপু ওর মাথা ব্যথা করছে অনেক, আমাদের কারো কথা সহ্য করতে পারছে না, বকাঝকা করে আর কথায় কথায় মারতে আসে। ওর দিকে ধরো তো। আয়ন বিরক্ত হয়ে তাকিয়ে বলল, কি হয়েছে? কচু, ফোন বন্ধ করে দিলাম, তারপর ওর কাছে কেন কল দিয়েছো? সাহস বেড়ে গেছে তাই না? মানুষজন আছে, কথা কম বল। কি হয়েছে বলো। তোর মুখের এ হাল কেন? মুখে আবার কি হয়েছে? কার থাপড় খাইছোস? কারো না, প্লিজ ঘুমাতে দিবা, আর জ্বালিও না। আচ্ছা তুই ঘুমা, চোখ লাল হয়ে গেছে, তোকে নেশাখরের মতো লাগছে। আতিয়ার কথা শুনে আয়ন রাগী লোক নিয়ে তাকালো। তিশা পিছন থেকে মিটি মিটি হাসতে লাগলো।
আতিয়া রাকিবের সাথে কথা বলে কল কেটে দিলে তিশা জোরে জোরে হাসতে লাগলো। আইন বালিশ ছুঁড়ে মারিয়ে বলল, পাগলের মতো হাসো কেন? নেশাখোরকে বিয়ে করছি, তারপর ও নেশাখোরের ভাব কি তার? কি যাতা বলছো? আমি আজ পর্যন্ত একটা সিগারেট ধরি নাই, আর তুমি আমাকে নেশাখোর বলো? তুমি নিজেই তো গাঞ্জাখোর। কি বললি আমি গাঞ্জাখোর? আমি তোকে যে কি করব! তিশা রেগে এসে আয়নের চুল ধরে টানতে লাগলো। আয়ন তিশার পেটে কাতুকুতু দিতে লাগলো। তিশা হাসতে হাসতে ছেড়ে দিলে আয়ন নিচে ফেলে কাতুকুতু দিতে দিতে তিশার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিশা হাসতে হাসতে বলতে লাগলো, আয়ান থামো, আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু। আমি যে ভালো করে বললাম আমার মাথা ব্যথা করছে, তারপরও তো আমার কথা কানে যায় নাই। আমার চুল ধরে টানলে, এখন বুঝো কেমন লাগে। প্লিজ থামো, আমি আর হাসতে পারছি না। আর কাতুকুতু দিও না প্লিজ, দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু। আয়ান স্যার, কেউ যদি মেয়ে মানুষের হাসি পায় খবর আছে। ছেড়ে দিব একটা শর্তে, আমাকে বিরক্ত করা যাবে না, আমাকে আরামে ঘুমাতে দিতে হবে। ওকে ওকে, জ্বালাবো না, প্লিজ এখন ছাড়ো। যদি না ছাড়ো তাহলে কিন্তু আমি ছাড়া পড়লে তোমার খবর আছে। আয়ন ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আয়নের মাথায় মারতে গিয়েও মারল না। আয়নকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তিনজন ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলো। আয়ন রাকিব উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশার শার্টের বোতাম একটা খুলে গেছে। আয়ন তাড়াতাড়ি করে শার্টের বোতাম লাগাতে যাবে, সাথে সাথে তিশা লাথি দিয়ে ফেলে দিল। রাকিব দৌড়ে বাইরে এসে বলল, কিরে আয়ান, তুই নিচে পড়লি কিভাবে? আয়ান তুমি? সরি সরি, অন্য কাউকে ভেবে লাথি দিয়েছি। আর তুমি দেখছো আমি ঘুমিয়ে আছি, আমার শার্টের বোতাম কেন খুলছিলে? লাথি মেরে উড়িয়ে দিব। এইবার যদি ভুলভাল কথা বলো, ঘুমের ভিতরে বোতাম খুলে ফেলছিলে, সেটাই লাগিয়ে দিতে গেছিলাম, আর দিলে কোমর ভেঙে। রাকিব মিটিমিটি হাসতে লাগলো। আয়ন রেগে উঠে বলল, এই হাসিস না তো। আর এই তুমি এখনই এখান থেকে যাবে। মেয়ে মানুষ হয়ে ছেলেদের রুমে থাকতে শরম করে না? কখন কি হবে বলা যায় না। আগামীকাল থেকে আরও কয়েকটা ফ্রেন্ড আসবে, সবাই কি রাকিবের মতো হবে নাকি? তুমি আমাকে রাখতে চাও না সেটাই বলো। আমি থাকলে যে অন্যদের সাথে প্রেম করতে পারবে না সেটা বললেই তো হয়। আরে দূর, বালের কথা সবসময় বলে। এই তুমি আমার ভিডিও ফোন নিয়ে যাও, আমার সিম নিয়ে যাও, আমি বাটন ফোন চালাবো। তাও জ্বালাও না তো। ভাবি, আসলে আয়ান কোনো রিলেশন করে না। আয়ানকে অনেক মেয়ে প্রপোজ করেছে, তাদের তাড়ানোর জন্য আয়ান ওদের পিছন পিছন গিয়ে ঝামেলা করত, যাতে ওর পিছনে আর না নেয়। তাছাড়া আয়ান খারাপ না, আপনি যেমন ভাবছেন তেমন না। ওর যে আম্মু, ওই প্রেম করলে জানতে পারলে লাথি দিয়ে বের করে দিবে। ওর আম্মু অনেক রাগী। এখন আপনারা বিয়ে করলেন, জানি না কি আছে আপনাদের কপালে। কি আছে? আমি ঘরে গিয়ে উঠে পড়বো। মেনে না নিয়ে যাবে কোথায়? এই যাও তো তুমি। আজকের রাত থেকে চলে যাব। ঠিক আছে, খালা এখন আসবে, ফ্রেশ হয়ে নিজেকে ঠিক করে নাও। তিশা ওয়াশরুমে চলে গেল। আয়ন রাকিব পড়তে বসলো। তিশা ফ্রেশ হয়ে রেডি হয়ে চৌকিতে বসলো। দরজায় নক খুলে রাকিব দরজা খুলে দিল। খালা ভিতরে এসে তিশার দিকে তাকিয়ে বলে, মামা, এটা নতুন সদস্য নাকি? জি, আজকে থাকবে। আপনি মাংস রান্না করেন? খালা তিশার দিকে তাকিয়ে চলে গেল। আয়নের পাশে বসে তিশা বলে, মহিলাটার সঙ্গে এই মেয়েকে? ওনার মেয়ে। ওর দিকে যদি তাকাস চোখ তুলে ফেলবো। আর ও তো বড় মেয়ে, এখানে নিয়ে আসার মানে কি? আবার সন্দেহ করো না তো, মেজাজ খারাপ করো না, মেয়েটা অনেক ভালো। আমি খারাপ? সব মেয়ে ভালো তোর কাছে, তাই না? আয়ন কিছু বলার আগে খালার মেয়ে এসে বলে, আয়ন ভাইয়া, আপনার জন্য কি রান্না করতে হবে? মাংস তো আপনি খাবেন না। আলু ভাজি করো, তাতেই হবে। মেয়েটা হাসি মুখে চলে গেল। তিশা রেগে আয়নের মাথায় থাপ্পড় মেরে বলে, কুত্তা, হেসে কথা বললি কেন? আর তুই মাংস খাস না? আরে মারো কেন, পোলট্রি খাই না আমি। কুত্তা, তুই পোলট্রি খাবি, আলু ভাজি হবে না। এখন ডেকে না কর। আরে করুক না, রেগে যাও কেন? আমার পাগলু বউটা, এত রাগ শরীরের জন্য ভালো না। আয়ান আদরে কণ্ঠে বলে। তিশা কিছুটা শান্ত হয়ে গেল। আয়ন তিশার গলা জড়িয়ে ধরে। রাকিব বলল, আমাকে কেউ চোখে দেখো, আজ সিঙ্গেল বলে এইসব দেখা লাগে। বিয়ে করে ফেলো, না করছে কে? বাল পড়তো। তিশাকে ছেড়ে দিয়ে পড়তে বসলো। খালা মেয়ে বারবার আসতে লাগলো, কারণ অকারণে আসলে তিশা মেয়েটাকে কিছু বলবে তার আগে আয়ন মুখ চেপে ধরে বলল, আরে দোস্ত, রেগে যাস কেন? এই তুমি যাও,
তোমার মন মতো করো। আমার বন্ধু মেয়েদের দেখতে পারে না, প্রেমে ছ্যাঁকা খেয়েছে তো তাই। কথা শুনে মেয়েটা হেসে চলে গেল। তিশা আয়নকে মারতে লাগলো। আয়ন তিশার হাত চেপে ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, কুল কুল, এত রাগ করা ভালো না কিন্তু। আমার এই মেয়েকে সুবিধার লাগছে না। নিশ্চয়ই তোকে ওই পছন্দ করে। আল্লাহ, এ কি বউ দিলে, খালি সন্দেহ করে। আসতে বল, মেরে ভর্তা বানিয়ে দিব। রাকিবের বাচ্চা, লাথি দিয়ে ফেলে দিব নাকি? আমি বিয়ে করলাম না, আমার বাচ্চা কই থেকে আসলো? হাসি বন্ধ করো, না হইলে দিলাম। আয়ন পা তুলতে যাবে, সাথে সাথে রাকিব হাসি বন্ধ করে পরে মনোযোগ দিল। আয়ন নিজের পরে মনোযোগ দিল। তিশা মাঝে মাঝে আয়নের সাথে দুষ্টামি করতে লাগলো। হালকা করে কানে কামড় দিতে লাগলো, আবার কানের ভিতরে ফু দিতে লাগলো। আয়ন ভুরকুচকে তাকালে তিশার ঠোঁটে কিস দিয়ে দিলে আয়ন হেসে দিল। আয়নের গলা জড়িয়ে ধরে আয়ন পড়তে লাগলো। রান্না শেষ হলে খালাতার মেয়ে চলে গেল। তিশা চৌকি থেকে উঠে আয়নের পাশে আবার বসলো। আয়ন পড়া রেখে তিশার দিকে তাকিয়ে বলল, এখানে বোরিং লাগছে, বাইরে যাবে কি? হুম। এখন কেন? আরও না থাকবে থাকো। তুমি থাকতে বললে থাকবো, আমার কোনো সমস্যা নেই। বারান্দায় গিয়ে বসো, ভালো লাগবে। তুমিও চলো। আয়ন তিশার সাথে বারান্দায় গিয়ে বসলো। তিশা আয়নের হাত ধুয়ে বসে থেকে বাহিরে দৃশ্য দেখতে লাগলো। 10টার দিকে খাবার খেয়ে তিনজন গল্প করতে করতেই ঘুমিয়ে গেল। সকালে উঠে তিশা আয়নের কপালে চুমু দিয়ে চলে গেল। আয়নের ঘুম ভাঙলে দেখে রাকিব তিশা নাই। আয়ন উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। ক্লাসে চলে গেলে রাকিব বলল, লাইব্রেরিতে যাব, চল। কেন? কিছু বই নেওয়া লাগবে। রাকিবের সাথে লাইব্রেরিতে চলে গেল। দুজন বই বের করে টেবিলের সামনে বসে বই পড়তে লাগলো। তিশা ওর বান্ধবীরা এসে আয়নদের সামনে বসলো। আয়ন তিশার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? আপনি থেকে তুমি হয়ে গেছে তাহলে। হ। তো দেখ, তোর জামাই কি লইছে, রোমান্টিক উপন্যাস পড়ছে। মাথা খারাপ নাকি? বলত রোমান্টিক না, ওইটা আমি পড়ছি। খু আচ্ছা। আয়ন পড়তে লাগলো। আয়নের ফোন বেজে উঠলো। আয়ন কল রিসিভ করলো। কথা বলে রাকিবকে বলল, রাকিব, ক্লাবে যাব, চল। কেন? পার্টি আছে। আয়ন রাকিবকে নিয়ে চলে গেল। ক্লাবে গিয়ে সবার সাথে সাজিয়ে হোস্টেলে চলে গেল। রাতে রেডি হয়ে বের হয়ে গেল। ক্লাবে গিয়ে সবার সাথে পার্টি করতে লাগলো। ভোর 5টায় সবাই হোস্টেলে গেল। আয়ন রাকিব চৌকিতে শুয়ে পড়ল। 12টার দিকে ঘুম ভাঙলো। দুজন উঠে ঘড়ি দেখে বলল, মরার মতো ঘুমিয়েছিলাম। চল, ফ্রেশ হয়ে খেয়ে ঘুরতে যাব। আয়ন রাকিব ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হয়ে গেল। রাতে হোস্টেলে ফিরল, দেখে তিশা বসে আছে। আয়ন তিশার মুখ দেখে ভয় ঢোক গিলে বলল, বউ কিছু বলবে? সারাদিন কোথায় ছিলি? মানে 12টায় ঘুম থেকে উঠে ঘুরতে গেছিলাম। ফোন কি একবার হাতে নিয়েছিলি? না। এত ব্যস্ত যে ফোন দেখার সময় পাস নাই? তিশা আয়নকে মারতে যাবে, সাথে সাথে দরজায় নক খুলে রাকিব দরজা খুলে দিল। তিশা রেগে বের হয়ে গেল। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে পড়তে বসলো। দুজন পড়া শেষ করে রাতে খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে কলেজে চলে গেল। 3 মাস পর। তিশা, প্লিজ আমার কথা শোনো। তুমি যা দেখছো একদম ভুল। তিশা থাপ্পড় মেরে কান্না করতে করতে বলল, একদম চুপ। আর একটা কথাও বলবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই ওই মেয়েকে বিয়ে করে নিস। আমার মতো ওই মেয়েকে ঠকাস না। তিশা, আমি কিছু করি নাই। প্লিজ আমাকে কথা বলার সুযোগ করে দাও। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমি নিজের চোখে দেখলাম তুই ওর সাথে কি করছিস। সারা রাত ওর সাথে কাটিয়েছিস, আবার আমাকে বলছিস আমি তোর কথা শুনবো? ওর শরীরে এখনো তোর শার্ট প্যান্ট। জাস্ট হেট ইউ। তিশা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। অ্যান তিশার পিছন পিছন দৌড়ে গেল। তিশার বাইক নিয়ে চলে গেল। অ্যান গ্রিলে ঘুষি দিল। অ্যান রুমে চলে গেল। খালার মেয়ে কান্না করতে করতে বলে, ভাইয়া আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য আপনার সাথে ওনার ঝামেলা হইল। কান্না করো না, তোমার কি দোষ? সব আমার কপালের দোষ। খালাকে কল দিয়েছি, তোমাকে নিয়ে যাবে। আয়ন বারান্দায় গিয়ে বারবার তিশাকে কল দিতে লাগলো, SMS দিতে লাগলো। তিশা কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারলো ব্লক মেরে দিয়েছে। আয়নের মাথায় যেন কাজ করতেছে না। সারাদিন আয়ন ওইখানেই বসে থাকলো। হঠাৎ করে রাইসার কথা মনে পড়ে আয়ন গ্রুপ থেকে রাইসার নাম্বার নিয়ে কল দিল। রাইসা আয়নের কল রিসিভ করে বলল, কুত্তা, তুই আমাকে ফোন কেন দিছস? ছি, তুই এত খারাপ। ভুয়ার মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে তোর লজ্জা করছে না? হ্যাঁ,
আবার আমাকে কল দিছোস? আর যদি কল দাস তো ঠ্যাং আমি ভেঙে ফেলবো। কলেজে পড়াশোনার 12টা বাজিয়ে দিব বলে দিলাম। আয়নকে কিছু বলার সুযোগ না দিয়েই রাইসা ব্লক মেরে দিল। আয়ন রাগে দুঃখে দেওয়ালে ঘুষি মারল। 2 বছর পর আয়ান, বাসায় কবে আসবি? ট্রেনে উঠে পড়ছি আপু। সাবধানে আয়। ওকে আপু। আয়ন কল কেটে দিল। ট্রেন জার্নি করতে লাগলো। রাকিব আয়নের দিকে তাকিয়ে বলল, পরীক্ষা তো ভালোই দিলাম ভাই, রেজাল্ট যদি খারাপ আসে তাহলে যে কপালে কি দুঃখ আছে। আরে ধুর, ভালোই হবে, এত নেগেটিভ ভাবিস না তো। দোষ, তোদের ভার্সিটিতে ভর্তি হব, কি বলিস? দেখি কি করা যায়, আগে বাসায় তো যাই। হুম। আয়ন রাকিব দুজন কথা বলতে লাগলো। 6 ঘন্টা জার্নি করে আয়ন রাকিব স্টেশনে নেমে পড়লো। ভ্যান ভাড়া করে আয়ন রাকিব বাসায় চলে গেল। আয়ন ওর বাসার সামনে নেমে ভাড়া দিয়ে দিল। রাকিব চলে গেল। আয়ন গেট দিয়ে বাসার ভিতর ঢুকলো। সদর দরজায় নক করলে দরজা খুলে দিল। আয়ন বাসার ভিতর গিয়ে ওর আপুকে জড়িয়ে ধরলো। আতিয়া আয়নের কপালে চুমু দিয়ে বলল, এসে গেছিস ভাই? না। বাদর, খালি ফাজলামি করস না। আসলে আমাকে জড়িয়ে ধরছে কে? আমি এখন বলে তো মারবে, তাই কিছু কইলাম না। দুলাভাই কোথায়? সামনে তাকালে তো চোখে দেখবি। আতিয়াকে ছেড়ে দিয়ে আয়ন সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সবাইকে সালাম দিল। রবি এসে বলল, ওয়ালাইকুম সালাম শালাবাবু। আরে দুলাভাই, আমার পছন্দ হয়েছে। আমি তো ভেবেছিলাম ভুড়িওয়ালা টাক মাথাওয়ালা জামাই চয়েস করছে তোমার জন্য, এখন তো দেখি উল্টা। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া কান ধরে বলল, বাদর ছেলে, তোর বউ খুঁজবো টাক মাথাওয়ালা, সাথে যেন চোখ টেরা থাকে, দাঁত বড় বড় থাকে। তাই নাকি? তোমাদের যদি পছন্দ হয় তাহলে বিয়ে করতে সমস্যা নাই। ফাজিল। ওনাদের সাথে তো পরিচয় করে দিবে নাকি? ও হ্যাঁ, উনি আমার শাশুড়ি শ্বশুর, আমার একমাত্র আদরের ননদ। আয়ন কৌশল বিনিময় করলে আতিয়াকে বলল, আম্মু আব্বু কোথায় গেছে? আম্মু আব্বু দাদু বাড়িতে গেছে। কি দাদু বাড়ি মানে? দাদু নানু আমাদের মেনে নিয়েছে, আব্বু আম্মু সেখানেই গেছে। ও, তা এত বছর পর মেনে নিয়ে কি হয়েছে? আজাইরে মেনে নিয়েছে জন্য লাভ দিয়ে যেতে হবে? বেয়াদব, যা ফ্রেশ হয়ে নে, খেতে দিই। ওকে, যাচ্ছি। আয়ন চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। সবার সাথে বসে খেতে লাগলো। খাওয়া শেষ করলে আয়ন ওদের সাথে গল্প করে ঘুমোতে চলে গেল। সকালে ঘুম ভাঙলে আতিয়া ননদকে দেখে লাফ দিয়ে উঠল। আপনি এখানে কি করছেন? আপনাকে ডাকতে আসলাম, বাট আপনি কিউটভাবে ঘুমাচ্ছিলেন, তাই ডাক দিতে ইচ্ছে হলো না। ও আচ্ছা, কিছু বলবেন? ভাবি ডেকেছে, রেডি হয়ে নেন, আপনার দাদির বাড়ি যেতে হবে। ও, আপনি এত কাছে এসে কথা বলছেন কেন? একটু দূরে গিয়ে কথা বলেন না। ও সরি। তুলি কথাটা বলে লজ্জা পেয়ে চলে গেল। আয়ন ভুরুকুচকে তাকিয়ে থাকলো। আয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে আতিয়া বলে, কি রে, তুই রেডি হোস না কেন? আমি কোথাও যাব না, তুমি যাও তো। আর আমার বাইকের চাবি কোথায়? আম্মুকে কল দিয়ে কথা বলে নে। আমি পারবো না, এতদিন পর গ্রামে এসেছি, আমি কোথাও যেতে পারবো না। আয়ন কথাটা বলে ওর আম্মুর রুম থেকে বাইকের চাবি নিয়ে চলে গেল। আয়নকে পিছন থেকে ডাকলেও আয়ন শুনল না। আতিয়া বিরক্ত হয়ে ওর আম্মুকে কল দিল। আম্মু, আপনার ছেলে যাবে না, বাইকে চাবি নিয়ে চলে গেল। কেন? ওকে কল দিয়ে কথা বলুন। আতিয়া কল কেটে দিয়ে আয়নের আম্মু আয়নকে কল দিতে লাগলো। আয়ন গাড়ি থামিয়ে কল রিসিভ করলে আয়নের আম্মু রেগে বলল, তোমার সমস্যা কি? এইখানে কেন যাব? ছোট থেকে যাদের ভালোবাসা পাই নাই, বুড়া বয়সে তাদের ভালোবাসার কোনো দরকার আমার নাই। যাদের দরকার তারা নিজ্ঞা, আমাকে এসব বিষয়ে টানবেন না তো। আমার কোনো ইচ্ছে নাই তাদের সামনে যাওয়ার। এত বড় সাহস আমার মুখের উপরে চিল্লায়া কথা বলো? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখন রওনা দিবে, যদি না আসো তাহলে তোমার কপালে দুঃখ আছে। ধ্যাত, সবসময় এত রাগ দেখান কেন? আপনাদের বাবা মা, আপনারা তাদের সাথে নিয়ে সময় কাটান, আমি গিয়ে কি করব? সবাই তোমাদের ভাই বোনকে দেখবে, কথা কি কানে যায় না? আমাকে দেখার কিছুই নাই, আমি যাব না মানে যাব না। এইটা তোমার শেষ কথা, ঠিক আছে? আমি বাসার তালা দিয়ে আসতে বলবো,
আর বাইকের চাবি এখন নিয়ে আসার জন্য মানুষ পাঠাচ্ছি। একটা টাকাও তোমাকে দিব না, এখন সব কেড়ে নিয়ে আসতে মানুষ পাঠাচ্ছি। আরে আমি তো মজা করছি, সিরিয়াস কেন হচ্ছ? আমি আমি এখন যাব। আপু কি বের হয়ে গেছে? না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে চলে আসো। ঠিক আছে। আয়ন কল কেটে দিয়ে রাকিবকে কল করে বলল, রাকিব, আমি যেতে পারবো না, আমি এক জায়গায় যাব। কোথায় যাবি রে? নানা বাসায় যাব। তোর দাদা নানা বাসা আবার কোথায়? জানি না, তাদের নাকি মেনে নিয়েছে। এখন যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা যা, সাবধানে, আর আমাকে গিয়ে কল দিস। ঠিক আছে। আয়ন কল কেটে দিয়ে বাইক ঘুরিয়ে বাসে চলে গেল। বাসে গেলে আতিয়া মিটিমিটি হাসতে লাগলো। আয়ন রেগে কি বলল, দুলা ভাই, আপনার বউ কি পাগল হয়েছে নাকি? এত ভাব নিয়ে গেলি, সেই তো বাসায় ফেরা লাগলো। যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর ব্যাগ এখানে আছে। দুলা ভাই, আপনার জন্য না আমার মায়া লাগছে। কেন গো শালাবাবু? এই পেট নিয়ে কি নিজের ঘাড়ে নিয়েছেন? আহারে, কত কষ্টই না সহ্য করতে হবে। আয়নের বাচ্চা, রাগ তুলিস না, তাড়াতাড়ি যাবি। ডাইনিদের মতো ব্যবহার, সিসি। আমি কি উঠবো? তুই কি যাচ্ছিস? আমি উঠি? ধ্যাত, আমি কখন চাইলাম? আমি তো যাচ্ছি। আয়ন তাড়াতাড়ি করে রুমে চলে গেল। বাইকের চাবি রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলো। ব্যাগ কাঁধে নিয়ে যেতে লাগলো। বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লো। আয়ন বলে উঠল, কতদিনের জন্য যাওয়া হচ্ছে? ওভাবে থাকা লাগবে, 1 মাসও হতে পারে। আমি অতদিন থাকবো না। ঠিক আছে, চলে আসিস। হুম। সবাই টুকটাক কথা বলতে বলতে চলে গেল। যেতে যেতে দুপুর হয়ে গেল। একটাই বাড়ির ভিতর গাড়ি থেমে গেল। সবাই নেমে পড়লো। আয়ন চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়ন বলতে লাগলো, বাড়িটা তো অনেক বড়। এটা কার বাসা? দাদুর বাসা। ও, ভিতরে চল। সবাই মিলে বাসার ভিতর ঢুকলে আয়ন আতিয়াকে সবাই জড়িয়ে ধরতে লাগলো। আয়ন বিরক্ত হতে লাগলো। সবাই এক এক করে এসে আয়ন আতিয়াকে আদর করতে লাগলো। আয়ন সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করতে লাগলো। আয়ন ওর দাদুর সামনে গিয়ে ভুরু কুচকে তাকিয়ে বলল, এই বুড়া বয়সে হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো? আয়নের কথা শুনে আয়নের আম্মু ধমক দিয়ে বলল, আয়ান, কি ধরনের কথা বলো? উনি তোমার দাদু হয়, সম্মান দিয়ে কথা বলো। কিভাবে বলবো? এখন ওনাদের ভালোবাসা দিয়ে কি করব? যখন দরকার ছিল তখন তো ওনারা কোনো খোঁজ খবর নেয় নাই। আয়নের আম্মু থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়নের দাদু হাত ধরে বলে, বৌমা তুমি যাও, দাদু ভাইকে বলতে দাও, ওই ভুল কিছুই বলছে না। আসলে তো আমি অন্যায় করেছি তোমাদের সাথে। তাই বলে ওই না বুঝে না চিনে এত কথা বলবে? আয়ান, মুখ সামলাবে, না হলে মুখ ভেঙে ফেলবো বলে দিলাম। আয়ন কিছু বলল না, চুপ করে থাকলো। আয়নের কাজিন বলে, ভাইয়া চলো রুমে যাবে। দাদুর উপরে রাগ করো না, এমনিতে দাদু অনেক অসুস্থ। আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়নকে রুমে নিয়ে গেল। আয়নকে সব দেখিয়ে দিয়ে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে খাটে বসলো। রাকিব কল দিলে আয়ন কথা বলতে লাগলো। রাকিবের সাথে কথা বলে আয়নের মন ভালো হয়ে গেল। আয়নকে একজন এসে বলল, ভাইয়া চলো নিচে যাই, খাবার খেতে ডাকছে। তুমি যাও, আমি আসছি। আয়ন রাকিবের সাথে কথা বলা শেষ করলো। শেষ করে নিচে গেল। নিচে গিয়ে আয়নকে ধরে টেবিলের সামনে বসিয়ে দিল। সবাই একসাথে খেতে বসলো। দাদু বলে উঠল, আজকে আমার পরিবার সম্পূর্ণ হয়েছে। আমার আজ অনেক ভালো লাগছে। আমি কখনোই কল্পনাও করি নাই এভাবে সবাইকে আবার একসাথে পাবো। সবাই কথাবার্তা বলতে লাগলো। আয়ন কোনো কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলো। আয়ন কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, ভাবির খোঁজ পেয়েছিস? কি সত্য বলছিস? হ্যাঁ আয়ান, তুই কি আসতে পারবি? বল, কোথায় ঠিকানা দে, আমি এখন যাব। আয়ন ঠিকানা দিতে যাবে, সাথে সাথে পিছনে কারোর কণ্ঠ পেয়ে আয়ন চমকে গেল। আয়ন পিছনে ঘুরে তাকালো। আয়নের দাদু বলতে লাগলো, আরে তিশা দাদু ভাই যে, ভালো সময় এসেছো, আসো খেতে বসো। দাদু, খাবো না, ফুপিকে দেখতে আসলাম। তিশা মানে বড় ভাইয়ের মেয়ে তিশা? জি ফুপি, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম। আয়নের আম্মু চেয়ার থেকে উঠে তিশার কাছে গিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, কত বড় হয়ে গেছিস আম্মু। ফুপি, আপনি এসেছেন? আমি শুনে সাথে সাথে চলে এসেছি। ভালো করছিস আম্মু। আয়ন কল কেটে দিল। তিশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তিশা আয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আয়ন হাত ধুয়ে নিল। সবাই খাওয়া শেষ করে বসার ঘরে গিয়ে বসলো। আয়নের দাদু উঠতে গিয়ে পড়তে যাবে, সাথে সাথেই আয়ন ধরে ফেলল। সাবধানে উঠতে পারেন না? তুমি তো আছো দাদু ভাই। আমি যদি না ধরতাম তাহলে কি হতো? তোমার মতো আগে আমিও রাগে ছিলাম। আমি জানি তুমি আমাকে ধরবে। বসার ঘরে চলেন। আয়ন দাদুকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন দাদুকে বসিয়ে দিলে আয়নের আম্মু বলে, এইটা আমার ছেলে আয়ান, আর আয়ান এইটা তোর বড় বোন তিশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা দাদু ভাই, তোমার কাজ শেষ? মিস্টার আয়ান চৌধুরী, আপনার ফোন বাজছে কখন থেকে? কল রিসিভ করছেন না কেন? সরি। আয়ন ফোনটা বের করে কল রিসিভ করলো। রাকিব রেগে পড়লো। এই শালা কখন থেকে কল দেয়, চোখে দেখোস না? ভাই থাম, বকা দেওয়া বন্ধ কর। লাগবে না ঠিকানা? মাথা খারাপ হয়ে গেছে, ঠিকানা পেয়েছি আর তুই বলস লাগবে না? পরে বলছি, উনি আমার সামনে বসে আছে। কি ভাবি ওইখানে? হ্যাঁ বাই। কল কেটে দিল। আয়ন তিশার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে তুলি আয়নের হাত ধরে বলল, বিয়াই চলেন ঘুরে আসি, সবার সাথে বাসায় বসে থাকতে ভালো লাগছে না। তুলি মামুনি, পাশে আমাদের বাসা, চলো ওই বাসায় যাওয়ার পর তোমরা ঘুরতে যাও। ওকে আন্টি। সবাই কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে আয়ন আর সবাই আয়নের নানু বাড়িতে চলে গেল। আয়ন সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। হঠাৎ করে সিঁড়ি থেকে রাইসা নামতে নামতে বলল, কিরে আয়ান, তুই এখানে কেন রে? তোর সাহস তো কম না রে। রাইসার কথা শুনে সবাই রাইসার দিকে তাকালো। আয়ন রাইসাকে বলল, আপু। চুপ, একদম আমাকে আপু বলবি না। ওকে বউ বলে ডাকি? কানে মুলে দিব একটা। বরের কান ধরলে পাপ হবে পাপ। হোক, তাতে তোর কি? আয়ন রাইসার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, এত রেগে আছো কেন? স্যার আমাকে, ফাজিল, তুই এখানে কেন এসেছিস বল? তোমার বিয়ে, আমি আসবো না তা কি হয়? তোমার বিয়ে খেতে এসেছি। কানে চিমটি খাবি নাকি? তোকে আমি কবে থেকে বলছি আমাদের বাসায় আসতে, তোর কোনো খোঁজ খবর নাই। তোর ভাইয়াকে বললাম, ওই বলতে পারে না। আর বলো না, পরীক্ষা ছিল আর আমার আগের ফোনটা চুরি হয়ে গেছে, তাই কাউকে আর কল করতে পারি নাই। রাকিব কোথায়? ইয়ে মানে আপু, একটা কথা বলবো, রেগে যাবেন না? কি বলবি শুনি? আয়ন কিছুটা দূরে দাঁড়ালে রূপা বলে, কি বলবি রে? এত দূরে গেলি কেন? নিশ্চয়ই এমন কিছু বলবি আমার রাগ উঠে যাবে। না মানে, বউ আপু হয়েছে কি, আমি আসলে এখানে ভুলবশত এসেছি। আমি জানতাম না এইটাই তোমার বাসা। আয়নের কথা শুনে রূপা রেগে জুতা ছুঁড়ে মারলে। আয়ন সাথে সাথে ক্যাচ ধরে বলল, আরে বউ, রাগ প্লিজ করো না। শোনো, আমি তোমার বিয়ের দিনে আসতে চেয়েছিলাম, তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, বাট বুঝতে পারি নাই এটা আবার তোমার বাড়ি। আমি তোর নিজের বোন হইলে কখনোই আমার সাথে এমন করতে পারতি না। তুই আমার সাথে একদম কথা বলবি না। তুই যা, তোর যে কারণে এসেছিস সেই কাজ কর, যা। আরে বাবা, রেগে যাও না তো, আমি এখান থেকে যাচ্ছি না। আর রাকিবকে চলে আসতে বলবো, ওরা চলে আসবে। এই চুপ কর রাকিব, ও একটা বাদর। তুইও যা এখান থেকে, তুই কোনো কথা বলবি না। উফ, এই বংশের মেয়েদের এত তেজ কেন? আম্মু যেমন তার ভাতিজিগুলোও এক একটা ডাইনি। আয়নের কথা শুনে সবাই হাসলে। আয়নের আম্মু তিশা রেগে তাকালো। আয়নের আম্মু বলল, কি আমরা ডাইনিং? না না আম্মু, আমি কিছু বলি নাই, মুখ ফসকে বের হয়ে গেছে। ফুপি, তোর আম্মু মানে? হ্যাঁ, উনি আমার আম্মু আর তুমি আমার কাজিন হও। কি বলিস ফুপি? এই ফাজিল আপনার ছেলে একেবারে বদের হাড্ডি একটা, কথাও শুনে না। তুমি ওকে কিভাবে চেনো? ওকে অনেক আগে থেকে চিনি, তোমার হবু জামাইয়ের ফ্রেন্ড ওই। কি ওই রাফির বন্ধু? কি রে, তুমি বড়দের সাথে থাকো নাকি? না মানে, সবার সাথে পরিচয় আছে।
বন্ধুর বউও যদি ওই হয়ে থাকে, তুমি ওকে বউ বললে কেন? আমু আসলে আপু অনেক মিশুক, আমি রাকিব দুইজন বউ বলে ডাকি। ভাইয়া কিছু বলে না, ভাইয়া জানে আমরা মজা করি। ফাজিল। কয়টা বউ যে বানাইছে আল্লাহ ভালো জানে, দেখতে তো লুচুর মতোই লাগে। কি বলিস এসব? আয়ান অনেক ভালো। ভালো? রাকিবকে আসতে বল। ওই তোকে কল দেই। আয়ন রাকিবকে কল দিয়ে বলল। রাকিব রূপা আপু কথা বলবে। রূপার কাছে ফোন দিয়ে দিল। তিশার আম্মু আয়নকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি তাহলে সেই ছেলে? তোমাকে কিভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। তিশা ওর আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলল। ভাবি, আয়ান কি করছে? তিশার আম্মু বলে, ওই আমাদের যে উপকার করেছে তা কখনোই ভোলার না। আমি এইটা বলতে পারবো না। রাহেলা, তুমি অনেক লাকি, আয়ানের মতো একটা সন্তান পেয়েছো। আয়ান তিশার আম্মুকে বলল, মামি আমি জানি কি বিষয় বলছেন, এইভাবে আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আমি ভাই একজন, ভাই আমার ঘরে আমার বোন আছে। তখন হয়তো জানতাম না রূপা আপু আমার কাজিন, কিন্তু উনি মেয়ে মানুষ। আমার বোন যদি থাকতো তাহলে আমি ভাই হয়ে চুপ থাকতে পারতাম না। তাই আমি আমার দায়িত্ব পালন করছি। সেই দিন আমি না থাকলে অন্য কোনো ছেলে হয়তো বাঁচাতো। কি এমন করছে যে মহান বানিয়ে দিচ্ছ? কিছু না। তুমি তো আতিয়া, তাই না? জি আপু। তোমাকে কিভাবে চিনলাম জানো? না। আয়ানের কাছে তোমার ব্যাপারে অনেক শুনেছি আর তোমাকে দেখছিলাম। আয়ান আবার আমার কথা কবে বলে? ওই তোমাকে সহ্য করতে পারে না। কি? আয়ান এসব কি বলে আতিয়া? ঠিক বলছে, পেট নিয়ে একটা ওরে ভালোবাসা যায় নাকি? আমার তো খালি টেনশন দোলাভাইকে নিয়ে। ও আচ্ছা, এই কাহিনী। আরে আতিয়া, ওকে ভুল বুঝেছো। ওই রাকিব দুই বদমাশ তোমার দুলাভাইকে যা না তাই বলে আমার নামে। তোমাকে অনেক ভালোবাসে, ওই এমন মানুষই। সবাই মিলে কথা বলতে লাগলো। তিশা চলে গেল। আয়নকে রুম দেখিয়ে দিলে আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে বসে থাকলো। আয়ন ভাবতে লাগলো। কিভাবে যে তিশার সাথে কথা বলবো। আয়ন ভাবতে লাগলো। তুলি আয়নের রুমে এসে বলল, বিয়ে চলেন, সবাই ছাদে গেছে। ও আচ্ছা চলেন। আয়ন তুলি ছাদে চলে গেল। আয়নকে দেখে রূপা বলে, ওইদিকে বসে কায়ান। তুমি এখানে বসো। তিশা তুলিকে ওর পাশে বসিয়ে দিল। আয়ন তুলি রূপার মাঝখানে বসলো। সবাই মজা করতে লাগলো। আয়ন পিছন থেকে তিশার হাত ভেবে তুলির হাত ধরলো। তুলি চমকে তাকালো। আয়নের দিকে তাকাতেই আয়ন হাসি মুখে তাকালে তুলি লজ্জা পেয়ে গেল। তিশা যখন উঠে পড়লো পানি নিতে, আয়ন তো ভেবাচাকা খেয়ে গেল। আয়ন সাথে সাথে হাত সরিয়ে দিয়ে বলল, সরি বেআইন। ইটস ওকে, এত ভয় কেন পাচ্ছেন? আমি কিছু মনে করিনি। আপু আমি পানি খেয়ে আসি। আয়ন কথাটা বলে নিচে চলে গেল। রান্নাঘরে গেলে তিশা বোতলে পানি ভরছে। আয়ন পিছন থেকে জড়িয়ে ধরলো তিশাকে। তিশা চমকে উঠলো। আয়নের শরীরে ঘ্রাণ পেয়ে বুঝতে পারে। আয়নকে ধাক্কা দিয়ে পড়ল। তোর সাহস কি করে হয় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরার? আয়ন তিশাকে আবারও জড়িয়ে ধরতে যাবে। তিশার সাথে সাথে গালে থাপ্পড় মেরে বলল, একদম আমাকে টাচ করবি না। আর তুই ওই মেয়েটাকে বিয়ে করস নাই এখনো? তিশা প্লিজ এমন করো না, আমার কথাটা শোনো প্লিজ। তোমাকে অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি, প্লিজ তুমি আমাকে একবার কথা বলার সুযোগ দাও। কি শুনবো? হ্যাঁ, তোকে সবাই কত ভালোবাসে আর কত ভালো জানে। আসলে তুই যে কত বড় লুচ্চা আমার থেকে তো কেউ ভালো জানে না। তোকে কত মহান বানাচ্ছে। তিশা তুমি আমাকে গালাগালি যা ইচ্ছে করো, আমাকে মারো, বাট আমাকে একবার সুযোগ দাও কথা বলার। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোর ভালোবাসা তোর কাছে রাখ। তোর মতো লুচ্চা বউ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই, যে ছেলে বউ থাকতে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। আয়ন তিশার হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি কোনো ভুল করি নাই, আমার কথা বিশ্বাস করো, আমাদের মাঝে কিছু হয় নাই। তিশা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আমি নিজের চোখে দেখেছি তুই খালি গায়ে ছিলি, ওকে জড়িয়ে ধরেছিলি। আমি নিজের চোখে সব দেখার পর তুই কিভাবে আমাকে অন্য কিছু বোঝাতে চাস? আয়ন কিছু বলতে যাবে তার আগেই তুলি এসে বলল, আল্লাহ, তোরা পানি নিয়ে আসতে এসেছো নাকি অন্য কিছু? সবাই তো ভাবছে তোমরা ঘুমিয়ে গেছো। আরে ট্যাপটা তো বন্ধ করো, পানি পড়ে ভেসে যাচ্ছে। তুলির কথা শুনে আয়ন তিশা তাড়াতাড়ি করে ট্যাপ বন্ধ করে বলল, আর বলো নয়, ফাজিল ছেলে আমার সাথে ঝামেলা করতেছে। নে তুই আগে পানি খা, আমার খাওয়া লাগবে না।
তিশা কথাটা বলে বোতলগুলো নিয়ে চলে গেল। আয়ন তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তুলি বাকি দুইটা বোতল নিয়ে যেতে লাগলো। আয়ন রাগে ঢিল মারতে যাবে, নিজেকে কন্ট্রোল করে পানি খেয়ে গ্লাস রেখে দিল। আয়ন ছাদে চলে গেল। ছাদে গেলে আয়নের আম্মু বলল, আয়ান, বড় অপুর সাথে ঝামেলা কেন করো? আমি কি করলাম? তুমি তিশার সাথে পানি খাওয়া নিয়ে ঝামেলা করছিলে নাকি? আমি তো একটু আগে খেতে চাইছি, তাতে উনি এত রেগে গেল, আমি কি করব? সবার পিছনে না লাগলে তোমার ভালো লাগে না? সরি। আয়ন বসা থেকে উঠে কিছুটা দূরে চলে গেল। আয়ন বাইরের দিকে তাকিয়ে থাকলো। আয়নের পিছনে তুলি এসে দাঁড়ালো। আয়ন তুলিকে দেখে বলল, কিছু বলবেন? সবাই এখানে আড্ডা দিচ্ছে, আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি এখানে ভালো লাগছে তাই। আপনি যান, সবার সাথে আড্ডা দেন। আপনাকে বিরক্ত করতে এসেছি। হা হা, আমাকে বিরক্ত করবেন? সবাই তো আমার উপরে বিরক্ত হয়, আমি তো কারোর উপরে হই না। তাই নাকি? তাহলে আমি একটু করে দেখি বিরক্ত হন নাকি। আয়ন ঘুরে সামনের দিকে তাকালে আয়নের চোখ তিশার দিকে গেল। তিশার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, যত তেজ দেখাও আমার উপরে, আমার পাশে যে কাউকে সহ্য করতে পারেন না, সেটা দেখে বোঝা যাচ্ছে। কি ব্যাপার বে, কি এত ভাবেন? কিছু না। চলেন ওইখানে দাঁড়িয়ে গল্প করি, ওইখানে থেকে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে চলেন। আয়ন তুলির সাথে এক কানিতে চলে গেল। দুজন কথা বলতে লাগলো আর হাসতে লাগলো। তিশা ওদের দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো, রাগে ওড়না হাতে প্যাঁচাতে লাগলো। আয়ন মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, দেখবো কতদিন এভাবে চুপ থাকো, আমাকে ঘৃণা করা, তাই না? আয়ন কথাগুলো ভাবতে ভাবতে তুলির সাথে কথা বলতে লাগলো। সবার আড্ডা দেওয়া শেষ হলে সবাই নিচে চলে গেল, খাবার খেতে বসলো। খাওয়া শেষ হয়ে গেল, সবাই গল্প করে যার যার মতো করে রুমে চলে গেল। আয়ন তিশার রুমের কাছে গিয়ে উকি ঝুঁকি দিতে লাগলো। সুযোগ বুঝে রুমে ঢুকে পড়লো। তিশা আয়নকে দেখে বলল, আমার তুমি কেন এসেছো? বের হয়ে যাও, যাব না। এখান থেকে যাও, না হলে আমি চিৎকার দিব। তিশা চিৎকার দিতে যাবে, সাথে সাথে আয়ন তিশার মুখ চেপে ধরলো। আয়ন তিশার কোমর ধরে নিজের সাথে চেপে ধরে কানে কানে বলে, জান, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। আমার ভুল বুঝে হুদাই দূরে সরিয়ে রাখছো কিন্তু। তিশা আয়নের কথা শুনে রেখে আয়নের হাতে কামড় মারলো। আয়ন সাথে সাথে তিশাকে ছেড়ে দিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আহ, দিন দিন গুন্ডা থেকে কি রাক্ষসী হয়ে যাচ্ছ নাকি? কিছুক্ষণ আগেও তো মাংস খেলে, আবার আমার মাংস খাওয়ার জন্য কামড় দিলে কেন? তিশা রেখে ধাক্কা দিয়ে বলে, তোর কোনো কথা শোনার কোনো ইচ্ছে আমার নাই, তুই কি কানে শুনোস না? আর আমি রাক্ষসী যখন জানোস, তাহলে বারবার আমার কাছে কেন আসোস? তুই এখান থেকে যাবি নাকি আমি চিৎকার দিব? আমাকে কথা বলার সুযোগ দাও, পুরোটা শুনলে আমি চলে যাব। ওকে থাক, আমি এখন চিৎকার দিচ্ছি। তিশা চিৎকার দিতে যাবে, সাথে সাথে আইন রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। তিশা রাগে বসে হাতের গ্লাসটা ভেঙে ফেলে, সাথে সাথে তিশার হাতে কাঁচ ঢুকে গেল। তিশা হাত ঝাঁকাতে ঝাঁকাতে লাগলো, আস্তে আস্তে করে কাছের টুকরোগুলো বের করতে লাগলো। আর এদিকে আইন রুমে গিয়ে খাটে শুয়ে পড়তে লাগলো। কি বালের বউরে বাবা, একটু শুনে না, খালি রাগ দেখায়। একবার শুনলেই তো হয়। আমি আসলে সেদিন কি হয়েছিল। আর নিজের উপরে নিজের রাগ হতে লাগলো। আয়ন তিশার কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সকালে তুলির ডাকে ঘুম ভেঙে গেল। আয়ন তুলিকে দেখে মিষ্টি করে হেসে বলল, আরে বেআইন যে। জি উঠেন, কত বাজে খেয়াল আছে নাকি? আয়ন ঘড়ির দিকে তাকালে দেখে 10টা বেজে গেছে। আয়ন উঠে বলল, অনেক বেজে গেছে। জি তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে নেন, সবাই অপেক্ষা করছে, যান। উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তুলি আয়ন দুজন কথা বলে নিচে যেতে লাগলো। তিশা দুজনকে দেখে হেসে কথা বলতে লাগলো, রাগ হতে লাগলো। তিশা দুজনকে হেসে কথা বলা দেখতেই রাগ হতে লাগলো। আয়ন তুলিকে দেখে সবাই খাবারের টেবিলে বসে পড়ল। আয়ন তুলিকে বলল, বেআইন আমার কাছে বসেন। বাব্বা, এত আদর ভালোবাসা বেআইনের প্রতি। আরে আপু, একমাত্র বেআইন আমার, একটু কেয়ার না করলে হয়? বসেন বসেন, লজ্জা পাইয়েন না। আয়নের কথা শুনে তুলি লজ্জা পেয়ে বসলো। তিশারাকে কাঁটা চামচ খামচি দিয়ে ধরলো, সবাইকে খাবার দিল। তিশা না খেয়ে খাবারের প্লেট নাড়াচাড়া করতে লাগলো। তুলি বেসম খেলে আয়ন তাড়াতাড়ি করে পানি ঢেলে খাওয়াই দিতে লাগলো আর বলতে লাগলো, এত তাড়াতাড়ি কেউ খায়? আস্তে খান। আর এইসব কি খাচ্ছেন?
হাত ধুয়ে ফেলেন, আমি আপনাকে খাওয়াই দেই। আয়নের কথা শুনে তুলি লজ্জা পেয়ে বলে, দেখ কি যে বলেন না, আপনি খান, আমি নিজে হাতে খেতে পারবো। আরে এত লজ্জা পেলে চলবে? আপনি একমাত্র বেআইন, আমার হা করেন, আমি খাওয়াই দেই। আয়ন তুলির প্লেট থেকে খাবার নিয়ে খাওয়াই দিতে লাগলো। তুলি আয়নকে বলল, আপনি দিচ্ছেন খাইয়ে আমি বাদ যাবো কেন? আমিও খাইয়ে দেই, হা করেন। বাহ বাহ, তাহলে তো অনেক ভালো হবে। বেআইনের হাতে খাবো, মজায় মজায় আলাদা। দেন দেন। তুলি আয়নকে খাওয়াই দিতে গেলে আয়ন মজা করে খেতে লাগলো। তিশা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চামচ সোজা আয়নের দিকে ঢিল মারলো। আয়নের কপালে গিয়ে লাগলো। সবাই রেগে কিছু বলবে তার আগেই বললো, তিশা আমার হাত কেটে গেছে, আমি হাত দিয়ে খেতে পারছি না। সেদিকে তোর কোনো খেয়াল নেই, আর অন্য মেয়েরা কি করছে না করছে সেদিকে তোর খেয়াল থাকে, তাই না? বড়দের সামনে ন্যাকামি করতে শরম লাগে না তোর? বিআইনের প্রতি ভালোবাসা উতলিয়ে পড়ছে, তাই না? যত সব লুচ্চা কোথাকার। আর অন্য মেয়েদের হাতে খাওয়ার শখ খুব তোর, তাই না? এর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন কিছু বলাকে তিশা রেখে আয়নের কাছে গিয়ে প্লেটের খাবার থাবা দিয়ে নিয়ে আয়নের মুখে জোর করে দিতে লাগলো আর বলতে লাগলো, খা, মেয়ে মানুষের হাতে খাবি না, বেশি করে খা। তিশার কাণ্ড দেখে সবাই উঠে পড়লো। তিশার আম্মু তিশার হাত ধরে টান দিয়ে সরিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, তিশা তোর সমস্যা কোথায়? ছোট ভাইয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় জানোস না? এইটা কি ধরনের ব্যবহার? নাক দিয়ে মুখ দিয়ে ভাত দিয়েছিস, ঝালে কেমন করছে, চোখ নাই? আর তোর সমস্যা কোথায়? ওর হবু বউয়ের সাথে যা ইচ্ছা করুক, তাতে তোর কি? ওর আম্মুর কথা শুনে কয়েক পা পিছিয়ে যায়। তিশা আয়নের দিকে তাকালে আয়ন কিছু বলার আগে তিশা বলল, কি তুলি? তোমার হবু বউ? সরি তুলি, আমি বুঝতে পারি নাই। আমি তো জানতাম না বড়দের সামনে এমন করছিল, তাই রাগ হচ্ছিল। সরি। তিশা কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। আয়নের আম্মু তুলি আয়নকে নিয়ে বেসিনের সামনে গিয়ে মুখ ধুয়ে দিতে লাগলো। নাকের ভিতরে ঝালে আয়নের চোখ দিয়ে পানি পড়ছে। তিশার আম্মু বলে, বাবা, তিশার হয়ে ক্ষমা চাচ্ছি, ও একটু অন্যরকম হয়েছে, অল্পতেই রেগে যায়, দয়া করে বাবা ক্ষমা করে দাও। আয়ন সাথে সাথে মুখ মুছতে মুছতে বলল, আরে মামি, আপনি কেন সরি বলছেন? আমার দোষ, আমি সবার সামনে বেশি করে ফেলছি। আয়ন বারবার নাকে পানি দিতে লাগলো। তুলি আয়নকে ধরে বলল, তিশা আপু কাজটা ঠিক করলো না। আমি বুঝলাম না, এতগুলো মানুষ ছিল, কেউ কিছু বললো না, তিশা আপু এত রেগে গেল কেন? বুঝতে পারছি না, এই আবার রেগে গেল কেন? আপু, ওর তো হাত কাটা, আপনি জানতো? ওই কাটা হাত নিয়ে ভাত নাড়লো, ওর হাত জ্বলছে। ওই তোমার এই অবস্থা করলো আর তুমি তার কথা ভাবছো? আরে রাগের বশে করছে, আপনি একটু জানতো। রূপা চলে গেল। আয়নকে সবাই বসিয়ে দিল। মুখে বাতাস করতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, যা বাবা, কোথায় কি ভাবলাম, সব উল্টা হয়ে গেল। আর এইসব তিশার আম্মু কি বললো? তুলি আমার হবু বউ মানে? জিজ্ঞেস করতে হবে তো। মামি, আপনি তখন কি বললেন? তুলি আমার হবু বউ মানে? আয়নের কথা শুনে তিশার আম্মু সবাই অবাক হয়ে গেল। তিশার আম্মু বলে, কেন তুমি জানো না তোমার সাথে তুলি মামনির বিয়ে ঠিক হয়েছে? আয়ন কথাটা শুনে দাঁড়িয়ে গেলে আয়ন বলে, আম্মু, মামি এসব কি বলে? এত চমকে যাওয়ার কি আছে? তুলি অনেক ভালো মেয়ে, আমরা তোর সাথে তুলির বিয়ে ঠিক করেছি। এসব কি বলো? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, মানেটা কি? একবার আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করছো না? ছোটবেলা থেকে যা বলে আসছো সব শুনছি, তাই বলে এই না যে যার সাথে থাকবো সেটাও তোমরা ঠিক করে দিবে। আমারও তো পছন্দ বলে কথা আছে। আয়ান, এসব কি বলছিস? কি বলছি? যা শুনছো তাই বলছি। তুলি, আই এম সরি। আমি জানতাম না তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে। আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমাকে দেখলে এত লজ্জা পাও, বারবার কথা বলতে কেন আসো। শুনো তুলি, আমি তোমাকে ছোট বোন হিসেবে দেখছি এই কয়েকদিনে। তুমি অনেক ভালো মিষ্টি একটা মেয়ে, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আয়নার মোড় রেখে আয়নের গালে থাপ্পড় মেরে বলল, তোমার এত বড় সাহস আমার পছন্দকে রিজেক্ট করে দাও? আম্মু, আমি বড় হয়েছি, এখন আর বাচ্চা নই যে আমি আমার জীবন সঙ্গীকে নিজে পছন্দ করতে পারবো না। আয়নের আম্মু কিছু বলতে যাবে তখনই পিছন থেকে রাকিব বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি, আপনি কি রেগে আছেন? আয়ান, তোর মুখ লাল কেন রে? ভাবি মেরেছে নাকি আবার? হা হা হা, বোঝাই যাচ্ছে।
ভাবি, কে রাকিব? আয়নের আম্মুর কথা শুনে রাকিব ভ্যাপাচাকা খেয়ে গেল। আয়নের দিকে তাকাতেই আয়ন বলে, ভয় পাওয়ার কিছু নাই, সময় এসে গেছে, আমাকে মুখ খোলা লাগবে। কেউ কিছু জানে না। না, বাট এখন জানবে। তুই জানোস তুলির সাথে আবার বিয়ে ঠিক করে রাখছে। এমনিতে একজন ভুল বুঝে আছে, তার উপরে আবার শুনছে তুলির সাথে আবার বিয়ে ঠিক হয়েছে। কেমনটা যে লাগছে না। একজন মানে কে ভুল বুঝে আছে? কি বলতে চাস? ভাই, ভাবিকে এখনো কিছু বলস নাই, আর আন্টিকেও কিছু বলস নাই। ভাই, আমি ভুল সময় এসেছি, আগুন লাগবে, আমি বাসায় চলে গেলাম। এই রাকিব, এক পাও পিছিয়ে গেলে তোমার খবর আছে। আসল কাহিনী কি? কে ভাবি তোমার আর কে ভুল বুঝে আছে? আয়ান, এসব কি বলছি সোজাভাবে বল। কাকে রাকিব ভাবে বলছে? কিভাবে যে বলি। উফ রাকিব, তুই কিছু বল তো। আমি পারবো না। ওই তো রূপা আপু। আপু, আমি তোমার বিয়ে খেতে এসেছি, এদের ঝামেলার ভিতরে আমি নাই। রাকিব রূপার পিছনে চলে গেল। রূপা অবাক হয়ে গেল। আয়ন রাকিবের দিকে রাগি লুক নিয়ে কিছু বলবে তখনই আয়নের আম্মু রেগে চিৎকার দিয়ে পড়ল, কেউ আমাকে বলবে এখানে কি হচ্ছে? আয়ান, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমাকে খুলে বলবে কি হচ্ছে এখানে? আর তুলিকে বিয়ে কেন করবে না? আসলে আম্মু, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কাকে ভালোবাসোস? যাকে ভালোবাসি সেই আমাকে ভুল বুঝে আছে। কাকে ভালোবাসোস তুই? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কাকে ভালোবাসো? আয়ন মাথা নিচের দিক করে তাকিয়ে থাকলে আয়নের আপু যখন ধমক মেরে বলে, কি হলো, চুপ করে আছো কেন? বলো, কাকে ভালোবাসো? আগে তাকে ভুল বোঝানো শেষ করে নেই, তারপর সবাইকে বলবো। যাকে ভালোবাসি সেই তো আমার উপরে রেগে আছে। আমি তার নাম জানতে চাচ্ছি, বলবি কিনা সেইটা বলো। আয়ান বলে, যখন ফেলেছো তো নামটাই বলে দেই, নাকি আমি বলবো? তুমি বলবে না আয়ান? বলবে, বলো কাকে ভালোবাসো? আমি আয়নের দিকে সবাই তাকিয়ে আছে নাম শোনার জন্য। আর নিচের দিকে তাকালে আয়নের আম্মু রেগে বলল, আয়ান, এইবার যদি বলতে না পারো তাহলে ওই নামকে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে। নেক্সট টাইম কোনো সুযোগ কিন্তু আমি দিব না। আমার যাকে পছন্দ হবে তার সাথে বিয়ে দিব কিন্তু। আয়নোর আম্মুর কথা শুনে চোখ বন্ধ করে জোরে বলে উঠল, আমি তিশাকে ভালোবাসি, আর তিশাকে ছাড়া আমি কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। তিশা আমার প্রথম ভালোবাসা এবং ওই আমার লাস্ট ভালোবাসা। আয়নের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। আয়নের দাদু বলে ওঠে, 20 বছর আগের সেই দৃশ্য আজও হচ্ছে। আয়নের দাদুর কথা শুনে আয়ন চোখ খুলে। আয়ন অবাক হয়ে বলে, মানে কি? 20 বছর আগের দৃশ্য মানে? হ্যাঁ, 20 বছর আগের দৃশ্য। তোমার জায়গায় তোমার আব্বু, আর তোর আব্বুর জায়গায় তোমার দাদিমা ছিল, মাত্র তোমার আম্মুর জায়গায় আমি। এভাবে আমিও তোমার আব্বুকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সেই দিন তোমার আব্বু কিছুই বলে নাই। বিয়ের দিনে তোমার আম্মু আব্বু আমাদের দুজনের মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গিয়েছিল। 4টা ফ্যামিলিকে সবার সামনে হাসির পাত্র বানিয়ে দিয়েছো। আজ আমি দেখতে চাই তোমরা আজ কি ডিসিশন নেও। আয়নের দাদুর কথা শুনে আয়নের আব্বু আম্মু তাকিয়ে আছে। আতিয়া বলে ওঠে, আয়ান, তোর মাথায় কি সমস্যা আছে? তুই কোন হিসেবে তিশাকে ভালোবাসতে পারিস? তুই জানো না তিশা তোর বড় হয়? আমি সব জানি। তিশা আমার সাথে একই কলেজে পড়তো। তিশা সবকিছু আমি জানি, শুধু এইটা জানতাম না তিশা রূপাপুর বোন। বাহ, আমার কাজিন নয়, বা আমার কাজিন হয়। আয়ান, আমার কেন জানি মনে হচ্ছে তিশা আপু কি ইচ্ছে করে তোকে ফাঁসিয়েছে নাকি? মানে তুই নিজে ভেবে দেখ, আমরা কিন্তু তিশা আপুকে দেখে ভয়ে দৌড়ে দৌড়ে থাকতাম। তার সাথে আমাদের কখনো কোনোদিন কথা হয় না, অথচ হঠাৎ করে উনি তোকে এত ভালোবাসতে শুরু করলো, তোকে জোর করে। রাকিব আর কিছু বলবে তার আগে আইন মুখ চেপে ধরলো। আতিয়া বলে উঠল, ওর মুখ চেপে ধরে আছিস কেন? ওকে বলতে দে। ওই কি বলতে চাইলো? কিছু না। হঠাৎ করে পিছন থেকে তিশা বলে ওঠে, রাকিব, একদম ঠিক ধরেছ। তোমার মাথায় বুদ্ধি আছে। আমি তোমাদের ইচ্ছে করে ফাঁসিয়েছি। আমি আগে থেকেই জানতাম।
আয়ান ফুপির ছেলে। তিশার কথা শুনে আয়ন ঘুরে তাকালো। সবাই তিশার দিকে তাকালো। তিশা নিচে নামতে নামতে বলল, দাদু, তোমাদের বলেছিলাম না তোমাদের ছেলেকে আর মেয়েকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো? তোমাদের কষ্ট দিয়েছে না? দেখো, আজ আমি ওনাদের তোমাদের জায়গা মতো দাঁড় করিয়েছি। ফুপি, ফুপা, আপনাদের ছেলে আর একটা কথা লুকিয়েছে। তিশা, এসব কি বলছো? তুমি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছো। তাহলে আমাকে তুমি ভালোবাসো না? না, বাসি না ফুপা ফুপি, আমরা বিয়ে করে ফেলেছি। এটা আপনাদের ছেলে আপনাদের এইটা বলতে ভুলে গেছে। আয়ান, এইসব কি? তিশার কথা শুনে আয়নের আব্বু আম্মু কয়েক পা পিছিয়ে গেল। আয়নের আম্মুর চোখে পানি চলে আসলো। আয়নের রাগ হতে লাগলো। তিশা বলতে লাগলো, ফুপা ফুপি, খুব কষ্ট হচ্ছে আপনাদের থেকে শতগুণ কষ্ট দাদুরা পেয়েছিল। আপনারা জানেন আপনাদের চলে যাওয়াতে দাদুদের কি অবস্থা হয়েছিল? ওনারা তিলে তিলে নিজেদের শেষ করে দিচ্ছিল। আপনাদের জন্য কত কান্না করেছে। আজ যখন নিজেদের ছেলে এমন একটা কাজ করেছে, খুব কষ্ট হচ্ছে, তাই না? আর আপনি ছেলে মেয়েদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন, নিজে প্রেম করে পালিয়ে বিয়ে করেছেন, আর ছেলে মেয়েদের বেলায় ভিন্ন রূপ দেখান, তাই না? আয়ন রেগে তিশার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তিশা গালে হাত দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, আমি তো ভুল কিছু বলিনি, আমাকে থাপ্পড় কেন দিলে? জাস্ট শ্যাট আপ আপু। তুমি নিজেকে কি মনে করো? খুব চালাক বুদ্ধিমান, তাই না? তুমি যা করো, যা বলো, সব সঠিক আর বাকিরা সব ভুল, তাই না? তুমি যদি এটা মনে করো তাহলে এটাই। তোমার কোনো রাইট নাই আমার আব্বুকে বাজে কথা বলার। আমি বাজে কথা বলছি না, আমি যা বলছি এটাই সত্যি। তা শ্বশুর শাশুড়ি আম্মা আমাদের মেনে নেবেন না? আয়নের আম্মু চোখ মুছে হাসি মুখে বলল, অবশ্যই মেনে নিব, কেন নিব না? এত সহজে? অবশ্যই, আমার ছেলে যেখানে সুখে থাকবে আমি অবশ্যই মেনে নিব। ও আচ্ছা, এত সহজে মেনে নেবেন আগে বলবেন না? খুদাই এত ভয় আপনার ছেলে পাইলো, ভয় হাত পা কাঁপে আপনার ছেলের। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বাট আরেকটা দুঃখের খবর দেই। খবর সাথে দুঃখের খবর শোনা উচিত। কি খবর? আমি আপনাদের ছেলের সাথে থাকছি না, আমি ওকে ডিভোর্স দিব খুব তাড়াতাড়ি। তিশার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। দাদু বলে ওঠে, দাদু ভাই, এসব কি বলো? বিয়ে নিয়ে মজা করা লাগে না? ডিভোর্স জিনিসটা খুবই খারাপ, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। সবাই যখন মেনে নিয়েছে তখন তোমরা নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। সম্ভব না দাদু, কোনো লুচ্চার সাথে সারা জীবন ঘর করা সম্ভব না। যে ছেলে স্ত্রী থাকাকালীন অন্য মেয়ের সাথে মিশতে পারে, তার সাথে থাকা অসম্ভব। এসব কি বলছিস? ঠিক বলছি। সবাই তিশাকে বোঝাতে গেলে আয়ন সবাইকে বলল, সবাই প্লিজ চুপ করবেন। তিশা অনেক কথাই বললে, অনেক কিছু শুনলাম। আর তোমার সাথে আর থাকার কোনো ইচ্ছা আমার নেই। তুমি আমাকে যে ভেলকি দেখালে, তারপর মনে হয় তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছে আমার আছে। তিশা আয়নের কথা শুনে হাসতে হাসতে বলল, তো তোমার সাথে কি আমি সংসার করার জন্য পাগল হয়েছি নাকি? তোমার সাথে সংসার করলে তো তুমি করবে। ওকে, খুব ভালো। তা আমাদের মাঝে তো ডিভোর্স হয়ে যাবে। তাহলে আশা করা যায় আমার লাস্ট একটাবার আমাকে কথা বলার সুযোগ দিবে। আমি তোমাকে নিজে ডিভোর্স দিব। আয়নের কথা শুনে তিশা হেসে বলল, নিজের চোখে দেখা, তারপরও আমাকে কি বলতে চাও শুনি? ওকে বলো দেখি, আমাকে কি বলবে? রূপা আপু, মামি আমাকে ক্ষমা করে দিয়েন। আমাকে সেই দিন রাতের কথাটা তুলতে হবে। সেদিন রাতে কিছু ভুল বোঝাবুঝির জন্য তিশা আমাকে ছেড়ে চলে এসেছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সেই আমাকে ঘৃণা ছাড়া কিছু করে না। তাই আমি শুধু লাস্টবার সবার সামনে কথাটা বলতে চাই। কি বলছো? হ্যাঁ তিশা, তুমি আসলে আমাকে সত্যি করে ভালোবাসো না? তুমি যদি ভালোবাসতে তাহলে একবার আমার কথা শুনতে চাইতে। কখনোই চাও নাই। চোখের দেখা যেই সব সত্যি হবে এমন কোনো কথা না। তুমি জানো সেদিন রাতে কি হয়েছিল? আমি রাকিব ঘুরতে গেছিলাম, অনেক রাত হয়ে গেছিল। রাস্তায় তোমার বোনকে আর খালার মেয়েকে 5 জন ছেলে রেপ করতে নিয়েছিল। আমরা সেই দিন যদি না থাকতাম তাহলে তোমার বোনকে আজ এখানে দেখতে না। আমরা সেই দিন ওনাদের 2 জনকে বাঁচাই ওদের হাত থেকে। খালার মেয়ের অবস্থা ভালো না, তাই আমি শার্ট প্যান্ট খুলে ওকে পরিয়ে দিয়েছিলাম। আর রাকিব রূপা আপুকে তার বাসায় রাখতে চলে গেছিল। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিশার আব্বু বলে, এইসব কি বলছে? তোমাদের মেয়েকে আমি কতবার বলেছি একা বের না হইতে। আমি 1000 বার বলছি শহরে গিয়ে থাকা লাগবে না।
আমার কথা যদি একবার শুনতে। তিশার আপু তিশার আম্মুকে মারতে যাবে, আইন সাথে সাথে তিশার আব্বুকে বলল, মামা মামির উপরে রাগ দেখানোর আগে নিজেকে প্রশ্ন করেন। আপনার উচিত ছিল তাদের নিয়ে চলাফেরা করা। আপনার মেয়ের যে পরীক্ষা, আপনার কি উচিত ছিল না তাদের নিয়ে বের হওয়া? নিজের দোষ আগে দেখতে শিখেন। বাপ বেটি বোন সব এক, খালি খালি অন্যের অন্যায় দোষ খুঁজেন, কখনো নিজেদের ভুল দেখেন না। যাই হোক, আমি সোজা ওকে নিয়ে আমার হোস্টেলে নিয়ে যাই, কারণ খালা গ্রামের বাড়িতে গেছিল। ওকে একা কোথায় রেখে আসবো? আমার সাথে এই অবস্থা দেখে সবাই ভুল বুঝতো, তাই আমি ওকে নিয়ে চলে যাই। সকালে আপনি যখন ওই অনেক ভয় পেয়ে কান্না করছিল, আমাকে জড়িয়ে ধরে ওই কান্না করছিল, যেটা দেখে আপনি ভুল বুঝে উদ্ধার করে দিয়েছেন। আইনের কথা শুনে তিশা থমকে গেল। তিশা আইনকে কিছু বলবে, সাথে সাথেই বলল, আপনি এমন স্ত্রী, আপনার সাথে থাকার আর কোনো ইচ্ছে নাই। চরিত্রবান ছেলেকে দেখে বিয়ে করেন, আর আপনাকে মানানোর কোনো ইচ্ছে নাই। ডিভোর্স লেটার পেয়ে যাবেন। আর আমার কথা বিশ্বাস না হইলে আপনার আম্মুকে বোনকে জিজ্ঞেস করেন। আর খালার নাম্বার রাকিবের কাছে আছে, তার মেয়ের থেকে শুনে নিয়েন। আর আপনি বিশ্বাস করেন বা না করেন, আমার আর কাউকে বিশ্বাস করানোর কোনো ইচ্ছে নাই। তিশা আইনকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান, আই এম সরি, আমি বুঝতে পারি নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ান, তুমি তো জানো আমার অল্পতেই রাগ উঠে যায়। আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না, তুমি তো জানো। প্লিজ আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আইন তিশার হাত সরিয়ে দিয়ে বলল, রাকিব বাসায় যাব, চলো। রাকিব, তোমার বন্ধুকে বোঝাও না প্লিজ। ভাবি, এতদিন আপনাকে খুঁজে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আজ নিজে আমার বন্ধুকে নিয়ে চলে যাব। আপনার এইসব মিথ্যা মায়া নেকা কান্না আর কিছু হচ্ছে না। আপনি আমাদের সাথে অভিনয় করে গেছে। আয়ান চল। রাকিব আয়নের হাত ধরে চলে যেতে লাগলো। তিশা দৌড়ে গিয়ে আয়নের পা জড়িয়ে ধরে বলল, আয়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে ভুল করে ফেলেছি। আয়ান প্লিজ আমাকে একটা সুযোগ দাও। পা ছাড়েন। আপনি তখনও তো বললেন আমাকে আপনি ভালোবাসেন নাই। আব্বু আম্মুকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে জোর করে বিয়ে করছেন। আমি রাগের মাথায় বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। পা ছাড়েন তো। আইন তিশাকে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে তিশা চোখ মুছতে লাগলো। আইন কয়েক পা এগিয়ে যাবে, সাথে সাথে বলে উঠল, দুজন যদি আর এক পা এগিয়ে যাস, দুজনের ঠ্যাং আমি ভেঙে দিব। বারবার কান্না করে বলতেছি আমাকে ক্ষমা করে দিতে, কানের ভেতরে যায় না। তিশার কথা শুনে সবাই ভুর কুচকে তাকালো। তিশার সাইডে লাঠি নিয়ে আইনের রাকিবের সামনে দৌড়ে গিয়ে দুজনকে মারল বাড়ি। আইন রাকিব বাড়ি খেয়ে বাসার ভিতর ঢুকলে আইন পায়ে হাত বুলাতে বুলাতে বলে, বাল নিজের ডিভোর্স চাইলো, বাল নিজেই মারে। আমরা কি করছি? আমি বাসায় যাব। তিশা রেগে বলে, ভালোই ভালোই এতক্ষণ ধরে কান্না করলাম, তোর পায়ে ধরছি, তুই আমাকে সরিয়ে দেস আর আমাকে ছেড়ে যাবে তাই না? তোর পা আগে ভেঙে নেই। তিশা আইনকে মারতে লাগলো। আইন লাফালাফি করতে লাগলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। রাকিব হাত বুলাতে বুলাতে বলে, ভাবি বেশি করে মারেন, ওই ছেড়ে যেতে চাইছে, আমি কিছু করি নাই, মারেন ধরে। তুই আমাকে কি বলছিস? আমি কি ভুলে গেছি? ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। তিশা রাকিবকে মারতে গেলে রাকিব দৌড়ে সিঁড়িতে উঠে কান ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, আবেগে বলে ফেলছি, আমি কান ধরছি, আর কমু না এমন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আর জীবনেও কমু না এমন কথা। গুড। আর ওই, তুই তাকিয়ে আছিস কেন? কান ধরে শপথ কর আমাকে ছেড়ে কোনো মেয়ের দিকে তাকাবি না। আর শপথ কর আমি বাদে কোনো মেয়েরা তোর বোন, মা, খালা, চাচা, চাচি, ফুপি, মেয়ে এসব লাগে। আমি শুধু তোর বউ লাগি। বল, না হইলে দিলাম। কান্না কণ্ঠে কান ধরে বলে, আমি শপথ করছি আমি কোনো মেয়ের দিকে তেমন তাকাবো না। তুমি ছাড়া সব মেয়ে আমার বোন, মা, দাদিমা, নানি, খালা, চাচি, ফুপি লাগে। গুড গুড। এখন বল, আর ছেড়ে যাবি? কখনো না, ভুলেও মুখে আনবো না। বাট তুমি কান ধরে ক্ষমা চাও, তুমি আমাকে ঠকাইছো। ওকে, করছি। লাঠি রেখে চারিদিকে তাকালে সবাই মিটিমিটি হেসে অন্যদিকে তাকানোর ভান করলো। তিশা কান ধরে রাকিব বলে, ভাবি আমি ভিডিও করি, কলেজে গ্রুপে দেয়। তোর নাম ভুলিয়ে দেব। না না, আমি কিছু করব না, কিন্তু দৃশ্যটা সুন্দর। সবাই চলে যাও গা,
আমিও যাই। আপু থাকার জায়গা তো দেবে না নাকি? তবে ফিক করে হেসে যার যার রুমে চলে গেল। তিশা আয়নের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি জান, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি একটু জড়িয়ে ধরি। হুম। আয়ন খুশি হয়ে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও জানি আমার বউ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বউ আমাকে বুঝতে পারে না। সরি, আর কখনোই হবে না। তিশা কথাটা বলে অঝয় কান্না করতে লাগলো। আয়ন তিশার চোখের পানি মুছে বলে, কান্না করো না, তোমার কান্না আমার ভালো লাগে না। আয়ন তিশার কপালে চুমু দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল।